ইউনিভার্সিটি আমি ইউনিভার্সিটি অফ কানেটিকাটে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টে আছি। এখন 3rd ইয়ার শেষ হয়েছে পিএইচডির। তো আজকে আমি হচ্ছে ফাইলোজেনেটিক ডেটিং প্রবলেম, যেখানে আমি হরিজন্টাল জিন ট্রান্সফার ইনক্লুড করলে মানে প্রবলেমটা একটা নতুন প্রবলেম ফর্মুলেশন হয়, এটা নিয়ে আলাপ করব। বর্তমান রিসার্চ প্রবলেম এটা। তো প্রথমে আমরা ফাইলোজেনেটিক ডেটিং প্রবলেমটা কি সেটা নিয়ে একটু ডিসকাস করি। তো এখানে ইনপুট হচ্ছে একটি স্পিসিস ট্রি, যেটার মধ্যে আমরা কয়েকটা কনস্ট্রেন্ট গিভেন থাকবে ফসিল ডেটা থেকে, যে কিছু স্পিসিসের আমরা ডেট জানি, এবং প্রত্যেকটা ব্রাঞ্চ লেংথ থাকবে হচ্ছে একটা সাবস্টিটিউশন রেট বা সাবস্টিটিউশন অ্যামাউন্ট, এবং কিছু ডেট আমরা জানবো এবং কিছু ডেটা আমরা হয়তো রেঞ্জ জানবো বেসড অন কিছু ফসিল ডেটার উপর। আর আউটপুট এই প্রবলেমের আউটপুটটা হবে যে পুরা ফাইলোজেনেটিক ট্রিটা একটা ডেটেড ট্রিতে কনভার্ট হবে, যেখানে সাবস্টিটিউশন রেট গুলো কনভার্ট হয়ে যাবে অ্যাকচুয়াল টাইম বা ডেটে। তো আমরা এটা এক্সপ্লেইন করি এই ফিগারটা থেকে। এখানে লেফটে যে ফিগারটা আছে সেটা হচ্ছে যে 6টি স্পিসিস আছে এখানে, এ বি সি ডি ই এন্ড এফ। আর এর মধ্যে গিভেন ডেট হচ্ছে যে প্রত্যেকটা স্পিসিসের ডেট 0 বা এটা কারেন্ট টাইমে বা বর্তমান সময়ে মানে প্রেজেন্ট আছে। আর ট্রিটা ব্যাকওয়ার্ড ইন টাইম ডেটিং করা হয়েছে, যে দেখা যাচ্ছে যে এ এবং বি থেকে জিটা হচ্ছে আরো বেশি ব্যাকওয়ার্ড ইন টাইম, আর ওয়াই আরো বেশি ব্যাকওয়ার্ড ইন টাইম, এক্স আরো বেশি ব্যাকওয়ার্ড ইন টাইম। আর এই ব্রাঞ্চ লিঙ্ক গুলো হচ্ছে সাবস্টিটিউশন অ্যামাউন্ট। আর প্রত্যেকটা স্পিসিসের মধ্যে যদি আমরা জিনোমিক সিকোয়েন্স গুলো কম্পেয়ার করি, তাহলে আমরা একটা সাবস্টিটিউশনের এস্টিমেট পাবো যে এই দুইটা স্পিসিস এত পরিমাণে ডিফারেন্ট, তো এদের মধ্যে সাবস্টিটিউশন হচ্ছে ঠিক এই পরিমাণ, একটা এস্টিমেশন পাবো, নট এক্স্যাক্টলি। এখানে টাইমের ইউনিট কি? ইউনিটটা এখানে বাম পাশের ট্রিটা হচ্ছে যে আপনার সাবস্টিটিউশন অ্যামাউন্ট বা একটা এস্টিমেশন, যে মানে ধরেন পার মিলিয়ন সাইটে এতগুলো সাবস্টিটিউশন হয়েছে এরকম। ওটা কি প্রপোর্শন, যে পয়েন্ট? হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রপোর্শন। 50% সাবস্টিটিউশন হয়েছে এরকম? হ্যাঁ, এরকম। তাহলে 1.5 কি? 1.5 এটা বোঝাচ্ছে যে এটা রিলেটিভ সাবস্টিটিউশনের রেশিও, যে এক্স আর ওয়াই এর মধ্যে যদি 0.5 হয়, তাহলে এক্স আর ভি এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 1.5 বা 3 টাইমস আগেরটার। আচ্ছা, তার মানে এটা প্রপোর্শন না, মানে ইয়া না, পার্সেন্টেজ না? না, পার্সেন্ট না, এটা একটা জাস্ট মানে নরমালাইজ করা হয়েছে ভ্যালুটাকে জাস্ট। আচ্ছা, আর ডান দিকের ট্রিটাতে? ডান দিকের ট্রিটা হচ্ছে অ্যাকচুয়াল টাইমে কনভার্ট করা হয়েছে মিলিয়ন ইয়ার্স। মিলিয়ন ইয়ার্স, আচ্ছা। হ্যাঁ, আর এখানে কতগুলো এখানে কি শুধু সাবস্টিটিউশন নাকি জাস্ট ইনসারশন, ডিলিশন, অন্য ধরনের ভেরিয়েন্ট কনসিডার করা হচ্ছে? এটা জাস্ট সাবস্টিটিউশন ধরে আর কি, বেসিক যে ট্রিটা তৈরি করা হয়, মানে ইনপুট ট্রিটা। আর হচ্ছে এখানে আমাদের কিছু রেঞ্জ দেওয়া আছে, যে ওয়াই এর যে ডেটটা সেটা হচ্ছে 6 মিলিয়ন, এটা হচ্ছে ফসিল ডেটার উপর, দুইটা পার্টিকুলার ডেটার উপর বেস করে ইনপুট ডেটাটা নেওয়া হয়েছে। যে একটা হচ্ছে জিনোমিক সিকোয়েন্স থেকে আমরা সাবস্টিটিউশনের একটা এস্টিমেট পাচ্ছি, যেটা ট্রির মধ্যে দেওয়া আছে। আর ওয়াই এর যে ডেটটা, এটা বলে দেওয়া আছে ফসিল ডেটা থেকে, যে এটা 6 মিলিয়ন ইয়ার থেকে 9 মিলিয়ন ইয়ারের মধ্যে থাকবে। আর এক্স এর যে ডেটটা সেটা অ্যাটলিস্ট 12 মিলিয়ন ইয়ার্স ওল্ডার হবে। তো এই দুইটা কনস্ট্রেন্ট আমার অ্যাডিশনাল দেয়া আছে ফসিল ডেটা থেকে। এখন যদি আমরা কোনো স্ট্যান্ডার্ড ফাইলোজেনেটিক ডেটিং অ্যালগরিদম রান করি, তাহলে একটা আউটপুট পাবো ঠিক ট্রি ডান পাশের ট্রিটার মতো। এখন এখানে দেখা যাচ্ছে যে কনস্ট্রেন্ট গুলো দেয়া আছে সেগুলো মোটামুটি সাকসেসফুলি স্যাটিসফাইড হয়েছে, যে প্রত্যেকটা ডেট এ বি সি ডি ই এফ সবগুলাই কারেন্ট টাইমে প্রেজেন্ট, এবং যেহেতু ট্রিটা ব্যাকওয়ার্ডস ইন টাইম, তাহলে ওয়াই এর ডেট হবে 2 + 6 = 8, এন্ড 8 আসলে সেই যে কনস্ট্রেন্ট দেয়া ছিল 6 আর 9 এর মধ্যে, সেটা সেই কনস্ট্রেন্টটা স্যাটিসফাই করতেছে। এবং এক্স এর যে ডেট সেটা হচ্ছে 2 + 6 + 4, এটা হচ্ছে 12। তাহলে এক্স এর ডেট 12 বা এর থেকে ওল্ডার, এই কনস্ট্রেন্টটাও আমাদের মোটামুটি সাকসেসফুলি স্যাটিসফাই হচ্ছে। তো মানে এটা তো ইউনিক সলিউশন না, তাইলে মানে আরো না, এটা ইউনিক সলিউশন না। না,
তো বেসড অন অ্যালগোরিদম এই সলিউশনটা চেঞ্জ হতে পারে। তো এটা জাস্ট আমরা একটা এক্সাম্পল দিছি যে ফাইলোজেনেটিক ডেটিং প্রবলেমটা কি আসলে, কিভাবে কাজ করে। সেটা হচ্ছে মেথোডোলজির উপর ডিপেন্ড করে, যে কোন মেথড অ্যাপ্লাই করতেছি সেই অনুযায়ী আমাদের একটা আউটপুট আসবে আর কি। তো এটা একটা সলিউশনের এক্সাম্পল। এখন এই প্রবলেমের উপর অনেক অনেক প্রিভিয়াস কাজ হয়েছে, যেহেতু এটা একটা মেইন স্ট্রিম প্রবলেম। তো এখন সবার আগে ব্যাক ইন 1974 এর দিকে ধরে নেওয়া হতো যে পুরা ট্রির মধ্যে একটা কনস্ট্যান্ট সাবস্টিটিউশন রেট আছে। তো স্ট্রিক্ট মলিকুলার ক্লক মডেল, ল্যাংলি এবং ফিচ এই মডেলটা মানে প্রপোজ করছিল যে পুরা ট্রির মধ্যে একটা কনস্ট্যান্ট রেট থাকবে। তো পরবর্তীকালে 1990-র দিকে দেখা গেছে যে পরে বিজ্ঞানীরা দেখলো যে শুধুমাত্র একটা পার্টিকুলার সবগুলা ব্রাঞ্চে যে সেম রেট থাকে তা না, দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ব্রাঞ্চেই ডিফারেন্ট রেট থাকা সম্ভব। এবং আরেকটা ঠিক অপোজিট মডেল আসলো, আরেকটা এক্সট্রিম মডেল, যে প্রত্যেকটা ব্রাঞ্চে একটা ইউনিক রেট থাকবে। কিন্তু সমস্যা হলো যে এইটা এস্টিমেট করা অনেক হার্ড ছিল। প্রথমটা ছিল অনেক বেশি। যে প্রিভিয়াস ওয়ার্ক লেখার সময় রেফারেন্স গুলোকে সাইট করবা। আচ্ছা, তাহলে বুঝতে সুবিধা হয় টাইমলাইনটা। ও হ্যাঁ, আমার টাইমটা দিলে ভালো হতো। ওইটা হচ্ছে 1974 এর, এটা হচ্ছে অথরের নাম সহ আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো 90s হচ্ছে প্রত্যেকটা মডেলের জন্য, প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য ডিফারেন্ট রেট এটা প্রপোজ করা হলো, কিন্তু এটা এস্টিমেট করা অনেক হার্ড ছিল। এমন দেখা গেছে যে শেষ পর্যন্ত সিম্পলিফাইড অ্যাজাম্পশনে আসতে হতো যে বিভিন্ন ব্রাঞ্চের জন্য সেম রেট ধরেই সলভ করা হতো সেই সময়। তো পরবর্তীকালে 2000 সালের আশপাশে 1999-এ প্রথম একটা মডেল আসলো, যে আগের দুইটা যে এক্সট্রিম মডেল ছিল তার মধ্যে একটা পেনালাইজড লাইকলিহুড মডেল নামে একটা মডেল তারা প্রপোজ করলো, যে আমরা একটা ট্রেড অফ চাই আগের দুইটা মডেলের মধ্যে, যে পুরাপুরি ক্লক মডেলও না আবার পুরাপুরি এসআইটি মডেলও না। তো এবং দেখা যাচ্ছে যে ক্লক মডেল থেকে এসআইটি তে কনভার্ট হওয়ার জন্য প্রত্যেকটা যদি ডিফারেন্ট রেট হয় তার জন্য একটা করে পেনাল্টি রাখবো আমরা। তো এটার জন্য এই মডেলটাও আসলো, কিন্তু স্টিল এই মডেলের মধ্যে অনেকগুলো প্যারামিটার ছিল যেটা এস্টিমেট করা হার্ড। তো পরবর্তীকালে 2006 সাল থেকে হচ্ছে বেইজিয়ান মডেল নামে একটা নতুন মডেল আসলো এই প্রবলেমের জন্য। কিন্তু এই মডেলটা অনেক বেশি অ্যাকুরেট ছিল আগেগুলোর থেকে। দেখা গেছে যে ফসিল ডেটা হোক বা অন্যান্য কনস্ট্রেন্ট স্যাটিসফাইড যে ব্যাপারটা থাকলো সেগুলো খুব সাকসেসফুলি বেইজিয়ান মডেল দিয়ে সলভ করা সম্ভব ছিল। এবং এটার অ্যাকুরেসি সবচেয়ে বেশি, কিন্তু এটা সবচেয়ে বেশি স্লো ছিল। আর এখানে একটা মেইন কনস্ট্রেন্ট ছিল যে প্রিভিয়াস এই একটা অনেকগুলো প্যারামিটার আমাদেরকে শুরু থেকেই দেয়া থাকতে হতো, বা প্রায়র ডিস্ট্রিবিউশন লাগতো, যে কোন একটা রেটের একটা ডিস্ট্রিবিউশন থাকবে, সেখান থেকে আমরা চুজ করে করে প্রত্যেকটা নেইবার সিলেক্ট করবো বেইজিয়ান চেইন রান করার সময়। তো এটা একটা বড় একটা রেস্ট্রিকশন ছিল এই মডেলের। কি ধরনের প্রায়র ইউজ করতে বলতে পারবা? কি ধরনের ডিস্ট্রিবিউশন? হ্যাঁ, আপনার গসিয়ান প্রায়র মডেল খুব বেশি পপুলার এখানে। আচ্ছা, মানে কেন সেটা জানো? এটার কারণটা ঠিক বলতে পারবো না, বাট গসিয়ান মডেলটা ইউজ করতো, ওখান থেকে আর কি র্যান্ডমলি সিলেক্ট করতো একটা করে রেট, যে এই রেট থেকে তারপর একটা করে নেইবার ক্রিয়েট করতো এবং চেইনটা রান করে সেখান থেকে কিছু ট্রি নিয়ে একটা লম্বা চেইন হতো। সেই চেইনটা যতক্ষণ না পর্যন্ত আমরা স্টেবল হয় ততক্ষণ পর্যন্ত বেইজিয়ান রান চলতো। তো দেখা গেছে যে একটা মডেল রান করতে 5 দিন থেকে 10 দিন লাগতো মিনিমাম। এটা ছিল একটা মেইন প্রবলেম। মানে বেইজিয়ান এমসিএমসি স্যাম্পলিংটা হচ্ছে খুব পপুলার ছিল ওই সময় 2006 থেকে 2016 সাল পর্যন্ত। ইভেন এখনো এটা আসলে পুরোপুরি মানে আউটডেটেড না, কারণ এটার অ্যাকুরেসি সব থেকে বেশি এই মডেলটা, বেইজিয়ান মডেল। ইভেন আমাদের যে বর্তমান যে অ্যাপ্রোচ সেটা বেইজিয়ানের উপর বেস করে তৈরি হয়েছে। তো বেইজিয়ান ফুললি আউটডেটেড না, মেইন কারণ হচ্ছে যে এটা সবচেয়ে বেশি অ্যাকুরেট। তো এবং পরবর্তীকালে 2016 সালে লিস্ট স্কোয়ার ডেটিং নামে একটা নতুন মডেল আসলো। এখানে কিছু লাইকলিহুড বেসড মডেল মানে এট দ্য মিন টাইম বেইজিয়ান মডেলের সাথে ইন্ট্রোডিউস করা হয়েছিল 2010 সালের 6 থেকে 10 এর সময়ে। কিন্তু স্টিল বেইজিয়ানের অ্যাকুরেসি বেশি ছিল বলে যে লাইকলিহুড মডেলগুলো অত বেশি
পপুলার হতে পারেনি, কিন্তু লিস্ট স্কোয়ার ডেটিংটা নতুন মার্কেটে যখন আসলো যে 2016 সালে, তখন দেখা গেছে যে এটা বেইজিয়ানকে সুপারসিড করছে কয়েকটা কারণে। প্রথম কারণ ছিল যে এটার জন্য কোনো প্রায়োর ডিস্ট্রিবিউশন লাগতো না, কারণ এ হচ্ছে সরাসরি গিভেন যে ইনপুট ট্রি সেটার সাথে সে লিস্ট স্কোয়ারস মেথড নামে হচ্ছে জাস্ট ব্রাঞ্চ লেংথ গুলাকে সে ডেভিয়েশনটাকে মিনিমাইজ করতো। ডেভিয়েশন মিনিমাইজ করে সে দেখা গেলো একটা ভালো সলভার, আইএলপি সলভার দিয়ে সলভ করতো, যার কারণে ওটা খুব ফাস্ট হতো। দেখা গেছে যে বেইজিয়ান যেখানে 3 থেকে 5 দিন লাগতেছে একটা জিনিস, একটা পার্টিকুলার ডেটিং প্রবলেম সলভ করার জন্য, সেখানে এটা লাগতেছে কয়েক সেকেন্ড মাত্র। তো মেইন অ্যাডভান্টেজ ছিল টাইমের ব্যাপারে, এবং এরা দাবি করতেছে যে অ্যাটলিস্ট বেইজিয়ানের সমান অ্যাকুরেট বা কাছাকাছি অ্যাকুরেট। বলতেছে না যে বেইজিয়ান থেকে বেটার এই প্রবলেমটা সলিউশন, বাট অ্যাটলিস্ট অ্যাজ অ্যাকুরেট অ্যাজ বেইজিয়ান, এবং অনেক বেশি ফাস্ট। তো এইটা এখন খুব বেশি পপুলার। যদি আমরা ট্র্যাডিশনাল ডেটিং প্রবলেম সলভ করতে যাই, তাহলে এলএসডি মডেলটা বেশ ভালো বর্তমানে 2016 সাল থেকে বর্তমান পর্যন্ত। তো এখন আমরা আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে যে ফাইলোজেনেটিক ডেটিং প্রবলেমের মধ্যে আমরা হরিজন্টাল জিন ট্রান্সফারটাকে ইনক্লুড করতে চাচ্ছি। এখন হরিজন্টাল জিন ট্রান্সফার হচ্ছে একটা ইভলিউশনারি ইভেন্ট, যেটা দুইটা স্পিসিসের মধ্যে হয়, যারা কোনো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপের সাথে যাদের মধ্যে কোনো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ নাই। তো এই ট্রান্সফারটাকে হরিজন্টাল বলা হয়, কারণ হচ্ছে যে এই জিন ট্রান্সফারটা হয় এমন দুইটা স্পিসিসের মধ্যে যারা সরাসরি অ্যানসেস্টর ডিসেন্ডেন্ট রিলেশনশিপে নাই। যেমন এই যে এক্সাম্পল ট্রিটা দেয়া আছে, সেখানে হচ্ছে একটা জিন ট্রান্সফার হয়েছে বি এর প্যারেন্ট এজ থেকে ই এর প্যারেন্ট এজের দিকে। তো এদের মধ্যে কোনো অ্যানসেস্টর ডিসেন্ডেন্ট রিলেশনশিপ নাই, আর এই অ্যারোটা দেখতে অনেকটা দেখা যাচ্ছে যে হরিজন্টাল, যার কারণে বলা হচ্ছে যে হরিজন্টাল জিন ট্রান্সফার। এখন হরিজন্টাল জিন ট্রান্সফার কনস্ট্রেন্টটা বলতে বোঝাচ্ছে যে আমরা দাবি করতেছি যে প্যারেন্ট যে ট্রান্সফার একটা ডোনার থাকে একটা রেসিপিয়েন্ট থাকে, যেমন এখানে ডোনার হচ্ছে বি আর রেসিপিয়েন্ট হচ্ছে ই। এখন এই কনস্ট্রেন্টটা দাবি করছে যে ট্রান্সফার ডোনারের যে প্যারেন্টটা থাকবে, প্যারেন্ট নোডটা, সেটা অ্যাটলিস্ট ট্রান্সফার রেসিপিয়েন্ট থেকে ওল্ডার হবে অথবা ইকুয়াল টাইম হবে, কারণ তাদের মধ্যে একটা টাইম ইন্টারভাল থাকতে হবে। তা না হলে এই যে জিন ট্রান্সফার ইভেন্টটা সেটা সাকসেসফুলি সম্পন্ন করা সম্ভব না। তো আমরা যদি এই হরিজন্টাল জিন ট্রান্সফার কনস্ট্রেন্টটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা দাবি করতে পারি যে জি এর যে টাইমটা সেটা বা ডেট, সেটা অবশ্যই ই এর ডেট থেকে গ্রেটার দেন অর ইকুয়াল হবে। তো এটাই হচ্ছে আমরা এখানে এই কনস্ট্রেন্টটা আমরা এই প্রবলেমের মধ্যে অ্যাপ্লাই করব, যে আমরা এমন ডেটিং ফাইনালি অ্যাচিভ করতে চাই যেগুলা কিনা হরিজন্টাল জিন ট্রান্সফার কনস্ট্রেন্ট গুলোকে স্যাটিসফাই করবে। কারণ দেখা যাচ্ছে যে হরিজন্টাল জিন ট্রান্সফার হচ্ছে আরেকটা সাইডের হচ্ছে রিসার্চ প্রবলেম, যেটা নিয়ে আমাদের ল্যাব মেইনলি কাজ করে। কিন্তু ফাইলোজেনেটিক ডেটিং নিয়ে অনেক কাজ হয়েছে প্রিভিয়াসলি, কিন্তু কোনো কাজের মধ্যেই কখনো হরিজন্টাল জিন ট্রান্সফার কনস্ট্রেন্ট গুলো ইনক্লুড করা হয়নি। তো আমরা চাচ্ছি যে আমরা কোনো রিলায়েবল টুল ইউজ করে জানবো যে এই ট্রির মধ্যে এতগুলো হরিজন্টাল জিন ট্রান্সফার আসলেই হয়, এবং এমন কোনো ডেটিং আমরা ফাইনালি মানে অ্যাচিভ করতে চাই যেটা কিনা সকল জিন ট্রান্সফার গুলা, যে এই যে কনস্ট্রেন্ট গুলো আছে এগুলো সাকসেসফুলি সে মিট আপ করবে। তো এটাই হচ্ছে আমাদের টার্গেট। একটা কোশ্চেন হুম। আগের স্লাইডে, Okay. এই স্লাইডে হরিজন্টাল জিন ট্রান্সফারটা তুমি হচ্ছে একটা এজ থেকে একটা এজে দেখাইছো, কিন্তু এক্সপ্লেইন করছো একটা নোড থেকে একটা নোডে। কোনো স্পেশাল কারণ আছে এখানে এজ থেকে এজে দেখানোর জন্য? অ্যাকচুয়ালি জিন ট্রান্সফারটা এজ থেকে এজেরই বলা হয়, কারণ হচ্ছে যে এই স্পেসিসটা থেকে যখন আমরা স্পেসিয়েশন হয়, যে জি থেকে দুইটা পার্টিকুলার স্পিসিস হয়েছে এ আর বি, তার মধ্যে বি এর যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটাই আসলে ট্রান্সফারের শিকার হয়েছে, যার কারণে দেখা গেছে যে এই বেসড অন যে ট্রান্সফারের টাইপ, দেখা গেছে যে বি আর ই একত্রে থাকবে জিন ট্রির মধ্যে। তো আমরা আসলে কখনো কখনো এজ দিয়েও ডেসক্রাইব করি, কখনো কখনো নোড দিয়েও বলি। যদি আমরা মানে বলি ডোনারকে, তাইলে আমরা বলি হচ্ছে নোড,
আর যদি বলি যে ট্রান্সফার এজ কোনটা, তাহলে বলি জিবি। দুইটাই আসলে মানে আমাদের পেপার গুলোতে আসলে থাকে, মানে আমাদের ল্যাবের, মানে আমরা তো মেইন জিন ট্রান্সফার রিলেটেড আর কি অনেক করি আর কি। নোড নোড থেকে ট্রান্সফারটা বেশি ক্লিয়ারলি বোঝা যায়, কিন্তু এজ থেকে ট্রান্সফারটা একটু কনফিউজিং। আমি একটু অ্যাড করি অভিজিৎ, মানে আমি যতটুকু বুঝতে পারি, মানে আমার নলেজ একটু সীমাবদ্ধতা থাকতে পারে, বাট আমি যতটুকু বুঝি মানে ওই এজটা কিন্তু আসলে পপুলেশন রিপ্রেজেন্ট করছে, মানে একটা পপুলেশন স্পেকট্রাম, তাই না? যে যদি আসলে স্পেসিয়েশনের মাধ্যমে একসময় একটা স্পিসিস তৈরি হয়েছে, আলটিমেটলি জিন গুলো তো ট্রান্সফার হচ্ছে পপুলেশনে, মানে জিন তো আসলে একটা স্পিসিস তৈরি হয়ে গেল তারপরে ট্রান্সফার হচ্ছে, বিষয়টা তো আসলে এরকম না। ওর লিনিয়েজের ভিতরে এই ট্রান্সফারটা ঘটে গেছে থ্রু পপুলেশন, রাইট? So that's why ওইটা আসলে এজ থেকে এজে দেখাচ্ছে বলে আমার কাছে মনে হয়। ইভেন মানে এজের কনভেনশনটা বেশি ইউজ করে, তো নোট বুঝতে আমাদের অনেক সুবিধা হয়। আমি নিজেও আর কি নোট আর কি দিয়ে এক্সপ্লেইন করতে ইজি ফিল করি আর কি, যে এটা বলা যেতে পারে যে ট্রান্সফার ডোনার অবশ্যই বি, কিন্তু ট্রান্সফার এজ যদি বলি তাহলে এটা জিবি, এটা হচ্ছে ট্রান্সফার এজ, আর রেসিপিয়েন্ট এজ হচ্ছে ভি থেকে ই। হ্যাঁ, পপুলেশন এক্সপ্রেশনটা পপুলেশনের ক্ষেত্রে যেটা বললেন এটা পপুলেশন জেনেটিক্স দিয়ে বুঝতে সুবিধা। পপুলেশন জেনেটিক্সে মাইগ্রেশন ইভেন্ট হয় না, যে জি একটা পপুলেশন, এর মধ্যে থেকে তারা যদি একই এরিয়াতে থাকে, সেখানে এ বি দুইটা থাকতেছে, এখন বি পোর্শনের যেই মানুষগুলা, এর মধ্যে কিছু মানুষ মাইগ্রেট করে আরেকটা কন্টিনেন্টে চলে গেল, ধরা যাক যেখানে ভিরা আছে, তো তখন হচ্ছে, এবং তাদের মধ্যে যদি রিপ্রোডাকশন হয় ফার্দার, তাহলে তাদের জিনগুলো মিক্স হয়ে যাবে না, যে অ্যাডমিক্সচার ইভেন্ট যেটা। তো সেখানে কি হচ্ছে, যে জি পপুলেশনের কিছু মানুষ যে মাইগ্রেট করে ওখানে চলে গেল, তারপরে সেখানে অ্যাডমিক্সচার হলো, তো এখন ই এর মধ্যে ওই জিদের কিছু জিন থাকবে, তো ওইটাই হচ্ছে জিন ট্রান্সফার। তো এখানে যখন স্পিসিস ট্রি দিয়ে আমরা চিন্তা করব, তখন ওইটা হচ্ছে হরাইজন্টাল জিন ট্রান্সফার। যদি পপুলেশন ট্রি হইতো এটা, তাহলে সেটা হয়তো মাইগ্রেশন এন্ড অ্যাডমিক্সচার। থ্যাংক ইউ। তো আমরা বলতে চাচ্ছি এই হরিজন্টাল জিন ট্রান্সফার কনস্ট্যান্ট কেন এই ফাইলোজেনেটিক ডেটিং প্রবলেমের মধ্যে কেন। তো আমি অলরেডি একবার এক্সপ্লেইন করছি যে অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল ডেটিং মেথড গুলা এই কনস্ট্যান্টটাকে টোটালি ইনক্লুড করে না, ইগনোর করা হয়। এবং যদি আমরা রেজাল্ট গুলোকে মাঝে মাঝে অ্যানালাইজ করি, কারণ হরিজন্টাল জিন ট্রান্সফার নিয়ে যে রিসার্চ গুলো হয় সেটা তো আরেকটা ডিফারেন্ট ফিল্ড। এখন আমরা কিছু স্ট্যান্ডার্ড টুল ইউজ করতে পারি একটা স্পিসিস ট্রি এবং জিন ট্রির বেসড রিকনসিলিয়েশনের উপর বেস করে। তো এই রিকনসিলিয়েশনের উপর বেস করে আমরা জানি যে এই ট্রির মধ্যে এতগুলা হরিজন্টাল জিন ট্রান্সফার হওয়া সম্ভব এবং মোস্ট লাইকলি হয়। তো দেখা গেছে যে ফাইনাল যে ডেটিং এর আউটপুট গুলা পাওয়া যায় স্ট্যান্ডার্ড ইভেন বেইজিয়ান মেথডের সলিউশন গুলো সবচেয়ে অ্যাকুরেট যেটা, তো তার মধ্যেও রেজাল্ট গুলো দেখলে দেখা যায় যে অনেক বেশি ইনকনসিস্টেন্ট রেজাল্ট পাওয়া যায়। যে আমরা জানি যে এই দুইটা স্পিসিসের মধ্যে হরিজন্টাল জিন ট্রান্সফার আছে, কিন্তু তাদের মধ্যে ডেটার ডিফারেন্স দেখা গেছে যে 20 মিলিয়ন ইয়ার। তো দুইটার মধ্যে, দুইটা রিসার্চ ফিল্ডের মধ্যে একটা বড় ধরনের কনফ্লিক্ট ক্রিয়েট হয়, যে আমরা জানি এটাও কারেক্ট, এটাও মোস্ট লাইকলি কারেক্ট, তাহলে এটার সলিউশন কি। তো এই জন্য একটা নতুন মেথড দরকার আমার মনে করি, যে যেটা কিনা হচ্ছে এই ডেটিং প্রবলেমটা সলভ করবে কিন্তু হরিজন্টাল জিন ট্রান্সফার কনস্ট্যান্ট গুলো ইনক্লুড করে। তো এটা হচ্ছে আমাদের মোটিভেশন এই প্রবলেম সলভ করার জন্য। তো একটা সহজ সলিউশন এখানে অ্যাপ্লাই করা যেতে পারে, সেটা হচ্ছে যে বেইজিয়ান সাবস্যাম্পলিং করতে পারি। তো আমরা অলরেডি বলছি যে বেইজিয়ান হচ্ছে একটা চেইন রান করা হয়, তো সেই চেইন রানের থেকে আমরা ফাইনাল যে স্যাম্পলটা পাই, সেই স্যাম্পলের মধ্যে আমরা শুধুমাত্র সেই সাবস্যাম্পল গুলো নিব, বা আমরা সিলেক্ট করব সেইগুলাকে যেগুলা হচ্ছে সবগুলো হরিজন্টাল জিন ট্রান্সফার কনস্ট্যান্ট স্যাটিসফাই করবে, তাহলে কিন্তু হয়ে যায়। কারণ বেইজিয়ান ইটসেলফ অনেক কারেক্ট একটা ডেটিং মেথড। তো ওই চেইন থেকে আমরা শুধুমাত্র সেইগুলা সিলেক্ট করব যেগুলো কিনা সব হরিজন্টাল জিন ট্রান্সফার কনস্ট্যান্ট স্যাটিসফাই করতেছে। তো এই সলিউশনটা খুবই ভালো, কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে এটার কোনো গ্যারান্টি নাই যে আমরা ফাইনালি যে সাবস্যাম্পলটা যে পাবো
যেটা কিনা সব হরিজন্টাল জিন ট্রান্সফার কনস্ট্রেন্ট স্যাটিসফাই করবে, এটার কোনো গ্যারান্টি নাই। এটা একটা আনসার্টেন মেথড, যে আমরা হয়তো দিনের পর দিন ধরে বেইজিয়ান চেইন রান করলাম ঠিকই, কিন্তু ফাইনাল যে আউটপুট সেটার মধ্যে কোনো ট্রি সবগুলো হরিজন্টাল জিন ট্রান্সফার কনস্ট্যান্ট স্যাটিসফাই করতেছে না। তো এইটা হচ্ছে মেইন আমাদের একটা প্রবলেম এই অ্যাপ্রোচটার। বাট এটা খুব সহজ সলিউশন, যে কেউ এটা নিয়ে ভাবলে হয়তো সবার আগে এটা অ্যাপ্লাই করবে, যে এই মেথডটা, যেহেতু আমরা অলরেডি বেইজিয়ান চেইন রান করতেছি, সেখান থেকে কিছু স্যাম্পল নিলেই হতো। বাট মানে ঠিক নাই যে আমরা পাবো কিনা ফাইনালি। তো আমাদের যে অ্যাপ্রোচ সেটা হচ্ছে যে আমরা আমরা আগের মেথডটাকে আরেকটু মডিফাই করব, যে বেইজিয়ান চেইন আমরা রান করব ঠিকই, আমরা শুরু করব হচ্ছে একটা ডেটেড বেইজিয়ান স্যাম্পল থেকেই। সেখান থেকে হচ্ছে আমরা এরর কারেকশন করব। এরর কারেকশন বলতে যে হরিজন্টাল জিন ট্রান্সফার কনস্ট্রেন্টটা ওর মধ্যে যদি ইনক্লুড করতে চাই, তাহলে তো আমাদের ডেট গুলাকে একটু মডিফাই করতে হবে। দেখা গেছে যে একটা পার্টিকুলার ডেটেড ডেটেড যদি স্যাম্পল আমরা নিই বেইজিয়ান চেইন থেকে, সেই স্যাম্পলের মধ্যে দেখা গেছে যে 2টা বা 3টা কনস্ট্রেন্ট আমাদের ভায়োলেট হয়েছে। তো আমরা করব কি, ডেট গুলাকে সামান্য মডিফাই করব। এই সামান্য মডিফাইটা আবার একটা নতুন প্রবলেমের সৃষ্টি করবে, সেটা আমরা পরে ডিসকাস করব। বাট আমরা ডেট গুলাকে সামান্য মডিফাই করব। এই মডিফাইয়ের ফলে আমরা একটা নতুন ডেটেড ট্রি পাবো, যে ট্রিটা হচ্ছে সবগুলো হরিজন্টাল জিন ট্রান্সফারকে কনস্ট্যান্ট গুলোকে স্যাটিসফাই করবে। আবার বেইজিয়ান থেকে যেহেতু নিচ্ছি, সেহেতু আমাদের ডেটটা অনেক অ্যাকুরেট হবে। এবং সবশেষে আমরা দাবি করব যে আসলে আমরা যে চেঞ্জটা করছি ওটা খুব সামান্যই ছিল। এই চেঞ্জের পরিমাণটা নিয়ে আমরা অনেক এক্সপেরিমেন্ট করছি, যে কি কতটুকু চেঞ্জ আমরা করতেছি এবং চেঞ্জটা আসলে জাস্টিফাইড কিনা। তো এটা হচ্ছে আমাদের মেথড, যে আমরা এরর কারেকশন করব। তোমাদের মেথডে তাহলে ফুল বেইজিয়ান চেইন আগে রান করতে হবে, তাই না? হ্যাঁ, মানে আমরা তাহলে বেইজিয়ানের সেই লো কনভার্জেন্স প্রবলেম তোমরা ইনহেরিট করতেছো। হ্যাঁ, আমরা হচ্ছে শুধুমাত্র যে কোনো ডেটা ট্রি দিয়েই করতে পারি। তবে আমাদের আগের আমরা ওইটা হচ্ছে সবার আগে এক্সপেরিমেন্ট করছি। প্রবলেম হয়েছে যে আমাদের মেথডটা যখন মিনিমাল চেঞ্জ অ্যাপ্লাই করে, তখন একটা নতুন প্রবলেমের সৃষ্টি হয়, যে দেখা গেছে যে টাইম ওভারল্যাপটা সেটা সবসময় 0 হয়। যে আমরা তো ডেট গুলাকে একটু আগে পিছে করি, তো ডেট গুলাকে যদি একটু আগে পিছে করি, আবার মিনিমাম চেঞ্জও চাচ্ছি, তো ঠিক একদম এক্স্যাক্টলি 0 বানায় ফেলে, যে দুইটার মধ্যে ওভারল্যাপ 0। তো এটা হচ্ছে বায়োলজিক্যালি সবসময় কারেক্ট না। দেখা গেছে যে আমরা যদি কোনো অ্যাকচুয়াল ট্রি মানে ফাইলোজেনেটিক ট্রি নিয়ে আসি, সেখানে আসলে এই ধরনের হরিজন্টাল জিন ট্রান্সফার তখনই হয় যখন তাদের টাইম ওভারল্যাপ গ্রেটার দ্যান ইকুয়াল 0 থাকে অ্যাটলিস্ট। বাট কখনোই আমরা হচ্ছে 0 এর থেকে বেশি পাচ্ছিলাম না। তো যার কারণে আমরা করছি কি, একাধিক বেইজিয়ান স্যাম্পলের উপর রান করব। এতে দেখা গেছে যে আমরা যখন এগ্রিগেশন করব অনেকগুলো ট্রি, লাইক 1000 ট্রি এর উপর যখন এগ্রিগেশন করব, তখন দেখা গেছে যে ওভারল্যাপটা 0 থাকে না, তখন হচ্ছে একটু ওঠানামা করে। সেটা আমরা রেজাল্টটা দেখাবো যে একটু ওঠানামা করছে, এক্স্যাক্টলি 0 হয় নাই। এই জন্য আমাদের বেইজিয়ানের উপর সামান্য ডিপেন্ডেন্সি, মানে সামান্য না আসলে ডিপেন্ডেন্সি আমরা করতে বাধ্য হয়েছি, যে আমরা শুধুমাত্র যদি যে কোনো ডেটা ট্রি থেকে শুরু করলেই হয়। অ্যাকচুয়ালি আমাদের মেথডটা ইটসেলফ ইন্ডিপেন্ডেন্ট। এরর কারেকশন আমরা যে কোনো ট্রির উপর করতে পারি, বাট 0 ওভারল্যাপ প্রবলেমটা সলভ করার জন্য আমরা বেইজিয়ানের উপর ডিপেন্ড করতেছি। ফাইনালি ডিসিশন নিছি যে আমরা বেইজিয়ানটা আগে রান করব, তারপরে হচ্ছে এরর কারেকশন করব। আচ্ছা, তো এই মিনিমাল চেঞ্জটা আসলে 3 রকম ভাবে করা যায় আমাদের আইডিয়া অনুযায়ী, আরো বেশিও করা যাবে, অন্য প্যারামিটার থেকেও করা যাবে। প্রথম আইডিয়া হচ্ছে লেংথের ডেভিয়েশন, ব্রাঞ্চ লেংথের। দ্বিতীয়টা হচ্ছে একটা লগ রেশিও। এখন কোশ্চেন হতে পারে লগ কেন, মানে রেশিও করলেই তো হতো। লাইক এখন মেইন রিজন হচ্ছে যে ব্রাঞ্চ লেংথের ডেভিয়েশন বলতে বোঝাচ্ছে যে আগের ব্রাঞ্চ লেংথটা ছিল লাইক 2000, নতুন ব্রাঞ্চ লেংথ হইলো 2100। এখন লেংথের ডেভিয়েশন এখানে 100, কিন্তু সমস্যা হচ্ছে যে ব্রাঞ্চ লেংথের যে অরিজিনাল অ্যামাউন্ট বা এটা পার্সেন্টটা ক্যালকুলেট করতেছে না। লাইক যদি অরিজিনাল ব্রাঞ্চ লেংথটা হয় 100, নিউ ব্রাঞ্চ লেংথ 100 হোক বা 0 হোক, যদি আমরা ব্রাঞ্চ লেংথ ডেভিয়েশন ক্যালকুলেট করি সব ক্ষেত্রে সেম ধরতেছে। 2000 এর জায়গায় 2100 হওয়া মানে সামান্য প্রবলেম, কিন্তু 100 এর জায়গায় 0 হওয়া কিন্তু বিগ প্রবলেম। তো এই ডেভিয়েশনটাকে আসলে আরেকটু বেটার এস্টিমেট করে হচ্ছে রেশিও।
এখন রেশিও হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ দুইটাই হতে পারে, যে ব্রাঞ্চ লেংথটা বড়ও হতে পারে ছোটও হতে পারে। আমরা যদি এখন শুধুমাত্র রেশিওটাকে মিনিমাইজ করি, ছোট হলে দেখা যাবে যে এটা লগ না নিলে আসলে নর্মাল রেশিও নিলে ম্যাথমেটিক্যালি এটা প্রবলেম হচ্ছে, লাইক 100 এর জায়গায় 1 হলে শুধু রেশিও আসতেছে 0.01, কিন্তু আমরা আসলে দুইটাকেই পেনালাইজ করতে চাই, ছোট হলেও প্রবলেম, বেশি বড় হলেও প্রবলেম। তো লগ নিলে এটাকে হচ্ছে ইকুয়ালি পেনালাইজ করে বোথ সাইডে, যে 1/100 এটা হচ্ছে -2। তো আরেকটা জিনিস হবে, লগ রেশিও নিলে হচ্ছে ওই যে জিরো চেঞ্জ কে অ্যালাউ করতেছে না, তাই না? হ্যাঁ, জিরো চেঞ্জ হলে, হ্যাঁ জিরো ওভারল্যাপ বলবো না, মানে যদি 100 এর জায়গায় 100ই থাকে লগ রেশিও হচ্ছে এক্স্যাক্টলি 0 হবে। তো এটা ভালো, তখন আর কি মিনিমাইজ করতে সুবিধা হবে, যে আমরা আসলে এক্সাম্পলটা দিলা 100 থেকে 0 হচ্ছে, সেটা অ্যালাউ করা যাবে না এখানে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা করতে দেবে না, হ্যাঁ এটা ঠিক। আরেকটা মেথড হচ্ছে আমরা ব্রাঞ্চ লেংথ ইগনোর করে ডেট ডেভিয়েশন করতে পারি, যেহেতু ডেটিং প্রবলেম সরাসরি ডেট নিয়ে কাজ করতে পারি, এবং দেখা গেছে যে এই মেথডটা আসলে বেশি ভার্সাটাইল, যে আমরা শুধু ডেটের ডেভিয়েশনটা কমাবো, আমরা ব্রাঞ্চ লেংথকে টোটালি ইগনোর করব। তো ট্র্যাডিশনালি আসলে ব্রাঞ্চ লেংথ নিয়ে বেশি কাজ করা হয়েছে। একেবারে রিসেন্ট যে পেপারটা 2020 সালের, সেটা লগ রেশিও নিয়ে কাজ করছে। ডেট ডেভিয়েশনটা আমরা নতুন নিজেরা ভাবছি যে আমরা ডেট ডেভিয়েশনটা কমাবো, আমরা ডেটিং করতেছি। তো এই মেথডটা দেখা গেছে 3 নাম্বার যেটা আমরা মানে প্রপোজ করছি সেটা দিয়ে সবচেয়ে ভালো রেজাল্ট আসছে। বাট লজিক্যালি লগ রেশিও আসলে খুবই ভালো একটা মেথড, কিন্তু সামহাউ আমাদের রেজাল্ট লগ রেশিও দিয়ে খুব ভালো আসে নাই, মানে মোটামুটি আসছে। ডিপেন্ড করে যে আমরা কোন প্যারামিটারটাকে ফোকাস করতেছি। যদি আমরা লগ রেশিওকেই ফোকাস করি তাহলে লগ রেশিও মেথডটা ভালো, আবার যদি ব্রাঞ্চ লেংথকে ফোকাস করি তাহলে ব্রাঞ্চ লেংথ মেথডটা ভালো। কিন্তু ডেট ডেভিয়েশন দেখা গেছে যে সব ক্ষেত্রেই মোটামুটি বেশ ভালো রেজাল্ট মানে অবটেইন করছে আর কি, এই মিনিমাল চেঞ্জ অ্যাপ্লাই করার সময় আর কি। তো আমাদের কন্ট্রিবিউশন হচ্ছে যে প্রথমত হরিজন্টাল জিন ট্রান্সফার কনস্ট্রেন্টকে আমরা ডেটিং এর ভিতরে ইনক্লুড করছি। দ্বিতীয়ত আমরা আসলে সাকসেসফুলি সকল হরিজন্টাল জিন ট্রান্সফারকে স্যাটিসফাই করতে সমর্থ হয়েছি একটা বেইজিয়ান চেইনের উপর রান করে, মানে আমাদের যে সলভার সেটা আসলে কখনো ফেল করে নাই, মানে 18,000 স্যাম্পলের উপর রান করে। এবং আমাদের যে ফাইনাল আউটপুট সেটা আমরা দেখছি যে মিনিমালি ডিফারেন্ট হয়েছে, মানে আমরা হিউজ চেঞ্জ করি নাই ফুল ট্রির মধ্যে, সামান্য কিছু ডেট আগে পিছিয়ে করে দেখা গেছে যে এরর কারেকশনও সম্ভব হয়েছে। এবং শুধু যদি আমরা এরর কারেকশন মেথডটার রান টাইম ক্যালকুলেট করি, এটা অনেক ফাস্ট। আমাদের শুধুমাত্র ডেট ডেভিয়েশন এবং ব্রাঞ্চ লেংথ ডেভিয়েশনের যে দুইটা মেথড, এই দুইটা দেখা গেছে যে উইদিন 2 সেকেন্ডস 3 সেকেন্ডসে রান করে। যদিও আমাদের মেথডটা রান করার আগে বেইজিয়ান চেন আগে রান করার প্রয়োজন হয়, সেটা আমাদের ইনপুট আসলে মেথডটার। বাট এই জন্য আমরা মানে রান টাইমের উপর ফোকাস কম করতেছি, যে আমরা হরিজন্টাল জিন ট্রান্সফারকে সাকসেসফুলি ইনক্লুড করতে পারছি, এটাই আমাদের কন্ট্রিবিউশন মেইনলি। তোমাদের এই যে ক্লেম যেটা ফাইনাল আউটপুট ট্রি ইজ মিনিমালি ডিফারেন্ট ফ্রম স্যাম্পল ট্রিজ, এটার কোনো প্রুফ আছে তোমাদের পেপারে? মিনিমালি ডিফারেন্টের উপরেই আর কি আমাদের এক্সপেরিমেন্ট গুলো আর কি কতখানি ডিফারেন্ট, মানে নরমালি তো তাহলে একটা বাউন্ড দিতে হবে যে স্যাম্পল ট্রি থেকে এই কনস্ট্রেন্ট থাকলে যে ম্যাক্সিমাম কতটুকু একটা আপার বাউন্ড দিতে হবে, যে এইটুক পর্যন্ত হইলে একটা ট্রি হচ্ছে বলা যাবে যে সব কনস্ট্রেন্ট স্যাটিসফাই করে। তাহলে তোমাদেরটা যদি ওয়েল উইদিন সেটার মধ্যে থাকে, সেই বাউন্ডের মধ্যে থাকে, তাহলে বলতে পারবো যে এটা মিনিমালি, তাই না? এখানে হচ্ছে সমস্যা হচ্ছে যে আমরা এদের এই আমাদের হচ্ছে কোনো মানে স্ট্যান্ডার্ড পয়েন্ট নাই যে কার সাথে কম্পেয়ার করব। তো যদি আমরা প্রুফ হইলে তো তখন থিওরিটিক্যালি চিন্তা করতে হবে, তাই না? যে যদি আমার ট্রি হয় তাহলে এটা থেকে এই কনস্ট্রেন্ট দেওয়া থাকলে কত ডিফারেন্ট হতে পারে তার উপর কিছু ইয়া দিতে হবে। হ্যাঁ, দেখা গেছে যে ট্র্যাডিশনাল ডেটিং মেথড গুলো তারা বলতেছে যে লাইক ওরা তো হরিজন্টাল জিন ট্রান্সফারকে ইনক্লুডই করে না, তো তারা হচ্ছে যে 5টা মেথড রান করে, তার মধ্যে রান টাইমের ক্যালকুলেশন দেখায় যে আমাদেরটা ফাস্ট, এবং বলে যে এই মিনিমাল চেঞ্জটা ইনপুট ট্রি থেকে লাইক ব্রাঞ্চ লেংথের ডেভিয়েশন বা ডেটার ডেভিয়েশন এতটুকু ডিফারেন্ট হয়েছে, তারা আর কি এটা ক্যালকুলেট করে দেখায় যে তাদেরটা সবচেয়ে কম ডেভিয়েট করছে, এভাবে দেখায়। কিন্তু অ্যাকচুয়ালি ট্রু ইনপুট মানে ট্রু ডেটা নাই আমাদের প্রবলেমে, যে আমরা জানি না যে অ্যাকচুয়াল ডেটটা কোনটা। তো আমরা কম্পেয়ার যখন করি সবই হচ্ছে মানে বেস করে যে মানে
অ্যাকচুয়াল ইনপুট নাই যে এটাই ট্রু ডেটা, এখান থেকে ডেভিয়েশন হলেই যে স্ট্যান্ডার্ড যে পয়েন্ট রেফারেন্স পয়েন্ট সেটা নাই, সেটা মিসিং। এটা হচ্ছে একটা বিগ প্রবলেম আমাদের। সিমুলেশন করে দেখছো? অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা তো সিমুলেটেড ডেটা, কিন্তু ডেটিংটা তো হচ্ছে যে স্পিসিস ট্রি, এটা কিন্তু হচ্ছে মানে বায়োলজিক্যাল ডেটা। আচ্ছা, তো যেহেতু রিয়েল ডেটারও আসলে ডেটেড ট্রি নাই, যার কারণে আর কি আমরা কম্পেয়ার করতে পারি না এক্স্যাক্টলি যে এতটুকু ডেভিয়েট হয়েছে, বা প্রমাণ করতে পারবো না যে ঠিক এটাই ভালো বা এটাই খারাপ। তবে আমরা দেখাতে পারি যে বেইজিয়ান তো ইটসেলফ হচ্ছে একটা প্রতিষ্ঠিত মেথড, যে বেইজিয়ান যেহেতু একটা ভালো অ্যাকুরেট মেথড, আমরা বেইজিয়ান যে ইনপুট ট্রি গুলো নিচ্ছি সেই ইনপুট ট্রি থেকে আমাদের মেথডের ডিফারেন্সটা হচ্ছে মিনিমাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আর কি ক্লেম। তো এই মিনিমাল চেঞ্জটার উপর বেস করে আমরা তিনটা প্রবলেম ফর্মুলেট করতে পারি। প্রথমটা হচ্ছে যে ব্রাঞ্চ লেংথের ডেভিয়েশন আমরা কমাবো। তো বলতে চাচ্ছি যে প্রত্যেকটা ইন্টারনাল নোড এই ট্রির যে ডেটটা আছে সেটা একটা ভ্যারিয়েবল। লাইক আমরা নর্মালি হচ্ছে 1 2 3 এভাবে নাম্বারিং করি ইন্টারনাল নোড গুলোকে, 1 2 3 থেকে n-1 পর্যন্ত। এখন আমরা এই ইকুয়েশনটা যদি আমি এক্সপ্লেইন করি তাহলে হচ্ছে যে এই বিআইটা হচ্ছে ইনপুট ব্রাঞ্চ লেংথ, আর এখন করসপন্ডিং নিউ যে ট্রিটা পাবো এরর কারেক্টেড ট্রি, সেটার নতুন ডেটটা ধরতেছি টিআই, তাহলে এর প্রিভিয়াস এর প্যারেন্টের ডেটটা হবে টিএআই অফ অ্যানসেস্টর অফ আই। তাহলে এই নতুন ব্রাঞ্চ লেংথটা হচ্ছে এই যে এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে টিআই মাইনাস টিএআই। তো এই দুইটা ব্রাঞ্চ লেংথের ডেভিয়েশন মানে ডিফারেন্সটাকে আমরা স্কোয়ার করতেছি এবং স্কোয়ার করে আমরা মিনিমাইজ করব। এটা হচ্ছে মিনিমাম স্কোয়ার্ড ব্রাঞ্চ লেংথ ডেভিয়েশন ডেটিং প্রবলেম, যে এমন একটা ডেটিং আমরা প্রপোজ করব যেটা কিনা ব্রাঞ্চ লেংথের যে ডেভিয়েশন আছে ওইটার স্কোয়ারকে মিনিমাইজ করবে। তো এটা হচ্ছে প্রথম প্রবলেম ফর্মুলেশন। আর দ্বিতীয় প্রবলেম ফর্মুলেশন যেটা আমরা অলরেডি বলছিলাম যে আগেরটাই হচ্ছে 2000 আর 2100 যেভাবে ট্রিট করবে 100 এর জায়গায় 200 একইভাবে ট্রিট করবে, কিন্তু যদি পার্সেন্ট ধরি তাহলে প্রথমটা হচ্ছে পার্সেন্ট দেখা যাবে 5%, আর দ্বিতীয়টার ক্ষেত্রে পার্সেন্ট কিন্তু 100%। তো আসলে দুইটা কিন্তু হিউজ ডিফারেন্স আছে, যে একটা ব্রাঞ্চ লেংথকে মাত্র 5% চেঞ্জ করলেও যে পরিমাণ পেনাল্টি দিচ্ছে আগের প্রবলেমটা, আর সেখানে 100% এর ক্ষেত্রেও একই রকম পেনাল্টি দিচ্ছে। এটা আসলে ঠিক না, মানে উচিত না বায়োলজিক্যালি, যে দুইটা আসলে সিমিলার পেনাল্টি হওয়া উচিত না। তো লগ লগ যদি আনা হয় তাহলে লগ রেশিও, তাহলে এই পেনাল্টিটার মধ্যে একটা মানে ভারসাম্য চলে আসে। তো আমরা দুইটা ব্রাঞ্চ লেংথ যদি নিই তাদের মধ্যে রেশিও আগে নিব, রেশিও নিয়ে তারপর হচ্ছে লগ নিব। আগের যে ফাংশনটা ছিল সেটাকে মডিফাই করছি, আগে হচ্ছে সরাসরি ডিফারেন্স নিছিলাম, এখন আমরা রেশিও নিছি যে টিআই মাইনাস টিএআই ডিভাইডেড বাই ওল্ড ব্রাঞ্চ লেংথ। এখন ওইটার আগে লগ নিব, লগ নিয়ে তারপরে হচ্ছে স্কোয়ার করব। এখন ছোট ব্রাঞ্চ লেংথের ক্ষেত্রেও দেখা যাবে যে সেম পেনাল্টি দিচ্ছে, বড় ব্রাঞ্চ লেংথের ক্ষেত্রেও সেম পেনাল্টি দিচ্ছে। যে যদি আমরা ডাবল নিই তাহলে হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে 2 আসবে, তো লগ 2 এর স্কোয়ার হবে। আবার যদি অর্ধেক হয় তাহলে ওটা -2 আসবে, তো লগ ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে -2 এর স্কোয়ার আসবে। তো এই ক্ষেত্রে এটাও হচ্ছে দুইটার মধ্যে একটা ভারসাম্য আসবে, যে ছোট হলেও সমস্যা বড় হলেও সমস্যা। আবার এক্স্যাক্টলি সেম হলে মিনিমাল ভ্যালু আসবে, যে 100 হলে এক্স্যাক্টলি লগ 1 আসবে, ওটা 0। তো এই মেথডটাও বেশ এটা একেবারে লেটেস্ট মডেল এই প্রবলেমের জন্য। তারা এলএসডি যে মেথডটা ছিল লিস্ট স্কোয়ার ডেটিং, ওইটার জন্য ব্রাঞ্চ লেংথের ডেভিয়েশনটা হচ্ছে 2016 সালে প্রপোজ করছিল। তো গত বছর রিকম্ব যে কনফারেন্সটা আছে সেখানে একটা নতুন পেপার আসছে যে তারা লগ রেশিও নিছে এবং সেটার স্কোয়ার নিছে। তো এই মেথডটা বলতে যাচ্ছে যে অ্যাজ গুড অ্যাজ এলএসডি, বাট এটা মোর লজিক্যাল লগ ট্রান্সফরমেশনটা। এটা হচ্ছে ওই পেপারের কন্ট্রিবিউশন ট্র্যাডিশনাল ফাইলোজেনেটিক ডেটিং প্রবলেমের। তো আমরা ওই মেথডটা আমাদের মেথডের মধ্যে ইনক্লুড করছি, যে এটাও একটা নতুন প্রবলেম ফর্মুলেশন এবং এটা লজিক্যালও।
আর লাস্ট এই প্রবলেমটা আমরা নিজে থেকেই আর কি ইন্ট্রোডিউস করছি যে যেহেতু আমরা ডেটিং করতেছি, ডেটিংটাকে কম বেশি মানে সবচেয়ে কম ডেভিয়েশন করব ডেটের। আমরা ব্রাঞ্চ লেন্থকে পার্টিকুলারলি আলাদা করে ক্যালকুলেট না করে ডেটের ডেভিয়েশনটাকে কমানোর চেষ্টা করতেছি। তো কোন নোডের ডেট ইটসেলফ হচ্ছে টিআই, আর আগের যে ডেটটা ওইটা আমরা ক্যালকুলেট করব ডিসটেন্স, টিপ থেকে ডিসটেন্স ক্যালকুলেট করব। টিপ ডিসটেন্স মেথড বলতেছি এটাকে আমরা। টিপ ডিসটেন্সই আসলে ডেট এই ট্রি এর ক্ষেত্রে। তো ডিআই মাইনাস টিআই এটা হচ্ছে ডেটের ডেভিয়েশন, এটাকে স্কোয়ার করব আর এটার সামটাকে মিনিমাইজ করব। তো এই তিনটা পার্টিকুলার প্রবলেম আছে। তো এখন আমাদের মেথড হচ্ছে যে আমরা হরিজন্টাল জিন ট্রান্সফার কনস্ট্রেন্টকে একটা অ্যাডিশনাল কনস্ট্রেন্ট হিসেবে এই দেখা গেছে যে ডেটিং যে মেথডগুলা এক্সেপ্ট বেইজিয়ান, বর্তমানে যে মডার্ন যে মেথডগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে একটা কনস্ট্রেন্ট অপটিমাইজেশন প্রবলেম সলভ করে, যে ফসিল ডেটাগুলো দেওয়া থাকে এবং প্যারেন্ট চাইল্ড কনস্ট্রেন্ট যে কোনো নোডের ডেট তার প্যারেন্টের ডেট থেকে কম হবে, এই কনস্ট্যান্ট গুলো ইনক্লুড করে একটা দেখা যাচ্ছে যে মিনিমাল ডেভিয়েশন ডেটিং প্রবলেম সলভ করে, সেটা একটা কনস্ট্রেন্ট অপটিমাইজেশন প্রবলেমে কনভার্ট হয়। এখন আমরা করতে যাচ্ছি যে এই যে নিউ মেথড গুলা, এই মেথডের মধ্যে আমরা হরিজন্টাল জিন ট্রান্সফারকে নতুন কনস্ট্যান্ট হিসেবে অ্যাড করছি। যে কনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেম তো তারা সলভ করতেছে 2016 সাল থেকে, তো আমরা করছি কে যে হরিজন্টাল জিন ট্রান্সফারও কিন্তু একটা কনস্ট্যান্ট, তো আমরা এই কনস্ট্যান্টটাকে নতুন করে একটা লিনিয়ার কনস্ট্যান্ট হিসেবে অ্যাড করে দিছি। তো এর ফলে হচ্ছে আমরাও সলভ করতেছি একইভাবে, কিন্তু জাস্ট হরিজন্টাল জিন ট্রান্সফার গুলো ইনক্লুড হয়ে গেছে। তো অপটিমাইজেশন ফাংশন হচ্ছে 3 রকম হতে পারে বেসড অন ওই তিনটা পার্টিকুলার প্রবলেম। তো এটা আমরা ডিটেইলডে ডিসকাস করব যে অপটিমাইজেশন ফাংশন গুলা কি এবং কিভাবে কাজ করতেছে। এখন তিনটা ডিফারেন্ট ফাংশন কেন, কারণ অলরেডি আমরা বলছি যে তিনটা আসলে 3 রকম প্যারামিটারকে মিনিমাইজ করে, একটা ব্রাঞ্চ লেন্থের ডেভিয়েশন মিনিমাইজ করে, একটা রেশিও মিনিমাইজ করে লগ রেশিও, আর একটা হচ্ছে ডেটের ডেভিয়েশন মিনিমাইজ করে, এবং প্রত্যেকটাই আসলে মানে পার্টিকুলার ফাংশন আছে এবং ইম্পর্টেন্স আছে। তো প্রথম মেথডটা হচ্ছে এলএসডি। আমরা আসলে এলএসডি এর যে 2016 সালের যে মেথড ওইটার ফাংশনটাকে দেখছি যে ইটসেলফ বেশ ভালো একটা ফাংশন, এবং এটাকে খুব বেশি মডিফাই করে আমরা কোনো লাভ মানে অবটেইন করতে পারিনি। দেখছি যে এই মেথডটার যে অরিজিনাল যে ফাংশনটা ছিল ওইটা থেকেই বেস্ট রেজাল্ট গুলো আমরা অবটেইন করতে পারছি। তো এই রেফারেন্সটা হচ্ছে 2016 সালের মেথড। ওই মেথডের যে এক্সিস্টিং যে সলিউশন ছিল ওই সলিউশনের মধ্যে আমরা শুধুমাত্র হরিজন্টাল জিন ট্রান্সফার কনস্ট্যান্টকে ইনক্লুড করে দিছি এক্সট্রা কনস্ট্যান্ট হিসেবে, এবং তাদেরও হচ্ছে একটা আইএলপি সলভার আছে, নট আইএলপি অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট অপটিমাইজেশন, মানে একটা মানে কনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেম। তো তার মধ্যে আমরা জাস্ট এই অ্যাডিশনাল কনস্ট্যান্ট লিনিয়ার কনস্ট্যান্ট গুলো অ্যাড করছি। তো আমরা এই প্রবলেমটা কিভাবে কাজ করে একটা এক্সাম্পলের সাহায্যে ব্যাখ্যা করি এখানে। তো এটা একটা স্পিসিস ট্রি, এটার ডেটিং করতে হবে। ধরে নিচ্ছি এটা অলরেডি ডেটেড, যেমন আমাদের কেসে আমরা হচ্ছে ডেটেড ট্রি থেকে শুরু করি। তো এটা হচ্ছে একটা স্পিসিস ট্রি, 5টা স্পিসিস আছে। এখন বলে দেয়া আছে যে এখানে একটা হরিজন্টাল জিন ট্রান্সফার হয়েছে YG ব্রাঞ্চ থেকে XW ব্রাঞ্চে। এখন যদি আমরা হরিজন্টাল জিন ট্রান্সফার কনস্ট্যান্ট অ্যাপ্লাই করি তাহলে এই Y এর যে ডেটটা এটা W এর ডেটের সমান অথবা এর বড় হবে, এই কনস্ট্যান্টটা নতুন করে অ্যাড হচ্ছে। এখন আমরা যদি এলএসডি মেথডটা অ্যাপ্লাই করি, এলএসডি হচ্ছে একটা ওয়েটেড সাম। আমরা মেথডটা আবার একটু খেয়াল করি যে আগে বলছিলাম যে ডেটের ডেভিয়েশনটার স্কোয়ারের মিনিমাইজ করতে হবে, এখানে জাস্ট একটা ওয়েট অ্যাড করা হয়েছে। এই ওয়েটটা অ্যাড করার একটা লজিক আছে যে হচ্ছে বিগার ব্রাঞ্চ গুলাকে আসলে ছোট পেনাল্টি দেবে, কারণ বড় বড় যে ব্রাঞ্চ গুলা লাইক 3000 মিলিয়ন ইয়ারের যে ব্রাঞ্চ ওইটার ডেভিয়েশনটা কিন্তু হচ্ছে রিজনেবল, যে 3000 এর জায়গায় 3100 হয়েছে। এখন 500 এর জায়গায় 400 হলে বুঝতে হবে যে 20% ডেভিয়েশন, তো ওইটার ক্ষেত্রে পেনাল্টিটা একটু বড় হবে। আর বড় যে ব্রাঞ্চ লেন্থ সেটার পেনাল্টিটাকে একটু কমানোর জন্য এটা নরমালাইজ করা হয়েছে যে ব্রাঞ্চ লেন্থ দিয়ে, এবং এটা আসলে ওই 2016 সালের মেথডের মধ্যে ইনক্লুডেড ছিল যে ওয়েটেড সামটা হলে এটার মধ্যে একটা ভারসাম্য আসে, তো পেনাল্টিটা একটু কম বেশি করে দেয়। বড় ব্রাঞ্চ লেন্থের ক্ষেত্রে ছোট পেনাল্টি সেম ডেভিয়েশনের জন্য,
আর ছোট ব্রাঞ্চ লেন্থের জন্য বিগার পেনাল্টি। তো এই জন্য হচ্ছে ব্রাঞ্চ লেন্থের ডেভিয়েশন দিয়ে ভাগ করছে। তো আমরা যদি এই ব্রাঞ্চের জন্য চিন্তা করি যে XY ব্রাঞ্চের জন্য, তাহলে প্রিভিয়াস ব্রাঞ্চ লেন্থ হচ্ছে 2, তাহলে হচ্ছে আমরা 1/2 নিলাম। তারপর হচ্ছে ব্রাঞ্চ লেন্থের ডেভিয়েশন, তাহলে পুরানো ব্রাঞ্চ লেন্থ হচ্ছে 2, সেটা থেকে বিয়োগ করব নতুন ব্রাঞ্চ লেন্থ। এই সবগুলো আসলে একটা ভ্যারিয়েবল, tx ty প্রত্যেকটার জন্য আমরা ধরে নিচ্ছি ইন্টারনাল নোড গুলো একটা করে ভ্যারিয়েবল। তাহলে নতুন ব্রাঞ্চ লেন্থটা হবে tx মাইনাস ty। তো এদের ডেভিয়েশন হচ্ছে 2 মাইনাস এটার এই নিউ ব্রাঞ্চ লেন্থ এবং এটার স্কোয়ার, এবং এটা আমরা রিপিট করব প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য। এর নতুন এই xw ব্রাঞ্চের জন্য হচ্ছে প্রিভিয়াস ব্রাঞ্চ লেন্থ হচ্ছে 1/1, এটা আমি আর লিখি নাই, তো 1/1 হবে এখানে। তারপর হচ্ছে ব্রাঞ্চ লেন্থের ডেভিয়েশন হচ্ছে 1 মাইনাস নিউ ব্রাঞ্চ লেন্থ স্কোয়ার। তো এইভাবে আমরা রিপিট করব। এখানে কনস্ট্রেন্ট কিন্তু থাকবে যে প্রত্যেকটা নোডের ডেট হবে তার প্যারেন্টের নোড থেকে কম, এবং হচ্ছে নতুন একটা কনস্ট্রেন্ট অ্যাড হয়েছে, সেটা হচ্ছে টি ওয়াই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টি ডাব্লিউ। এখন পুরা কনস্ট্রেন্ট অপটিমাইজেশনের প্রবলেমটা ফর্মুলেট করে আমরা একটা সলভ করছি আসলে সিপ্লেক্স দিয়ে। সিপ্লেক্স একটা স্ট্যান্ডার্ড টুল এই কনস্ট্রেন্ট অপটিমাইজেশন প্রবলেম সলভ করার জন্য। তো সিপ্লেক্সের আউটপুট যদি আমরা দেখি সেটা হচ্ছে এক্স্যাক্টলি এটার মতো। দেখা গেছে যে এইখানে এই ওয়াই এর ডেটটা এবং ডাব্লিউ এর ডেটটা সে সেম বানায় ফেলছে, যেটা আমি বলতেছিলাম যে জিরো ওভারল্যাপ প্রবলেম মানে ক্রিয়েট করে। দেখা গেছে যে হচ্ছে এই ওয়াই এর ডেটটা যদি আমরা একটু আগে পিছে করি, যদি একটু উপরে উঠাই, তাহলে দেখা যাবে যে এই ফাংশনের ভ্যালুটা বেড়ে যাচ্ছে। আবার আমরা জানি যে হচ্ছে ওয়াই এর ডেটটা কিন্তু ডাব্লিউ এর ডেট থেকে সমান বা বড় হবে। তো বায়োলজিস্টরা বলতেছে যে এই ডেটটা একটু উপরে হলেই ভালো, কিন্তু আমরা যদি ম্যাথমেটিক্যালি সলভ করতে যাই তাহলে দেখি যে আবার মিনিমাইজেশন কিন্তু হচ্ছে না যদি একটু উপরে উঠাই। তো সলভার হচ্ছে আমাদেরকে এই সলিউশনটাই দিচ্ছে সব সময়। আর যদি আমরা বেইজিয়ান চেইনের উপর একাধিক ট্রির উপর রান করি, তখন দেখা যাচ্ছে এগ্রিগেট করলে এই ওভারল্যাপটা আসলে শূন্য থাকে না, তখন একটু চেঞ্জ হয়, তো একটু মাঝখানে আমরা একটা গ্যাপ পাই। তো এই কারণে আমরা বেইজিয়ানের উপর ডিপেন্ডেন্ট। তো এটা হচ্ছে একটা সলিউশন। তো এটা কিভাবে সলভ করে আমাদের আসলে মানে সিপ্লেক্স সলভ করে দিচ্ছে, এটা একটা ব্ল্যাক বক্সের মতোই চিন্তা করতে পারি। সো বেইজিয়ানে এখানে যদি মাল্টিপল ট্রি রান করে এগ্রিগেট করা হয় এবং একটা ডিফারেন্স তৈরি হয়, সেইটার কি কোনো ইন্টারপ্রিটেশন আছে? মানে জাস্ট ভেরিয়েন্স, লাইক ট্রি ইনফারেন্সের একটা ভেরিয়েন্স, রাইট? বাট সেই যে একটা যে একটা মানে নন জিরো ওভারল্যাপ তৈরি হচ্ছে, কিন্তু সেই নন জিরো ওভারল্যাপটার কি কোনো ইন্টারপ্রিটেশন আছে তোমাদের কাছে? আচ্ছা, মানে কোনো প্রুফ আছে কিনা এখানে থ্রু এক্সপেরিমেন্টেশন এটা বুঝতে পারতেছি, এটা কিন্তু গ্যারান্টি নাই প্রথম কথা যদি ম্যাথমেটিক্যালি বলি, কারণ এটা একটা মানে মানে কাউন্টার প্রুফ দেয়া সম্ভব যে সবগুলা ট্রিতেই যদি এই কনস্ট্রেন্টটা বিদ্যমান থাকে তাহলে সবগুলাকে সে জিরো বানাবে। আর যদি আমি একটার জায়গায় 5000 ট্রির উপরও এগ্রিগেট করি, ইন দ্যাট কেস আসলে জিরো ওভারল্যাপই আবার আসবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রত্যেকটা ট্রির ক্ষেত্রে এই ডেট গুলা বেইজিয়ান রানের চেইনের উপর এই ট্রির ডেট গুলা কিন্তু ভায়োলেট হয় না। সিমিলারলি মানে ধরেন হচ্ছে যদি 1000 ট্রি নিই, তার মধ্যে সবগুলা ট্রিতে যে এই কনস্ট্যান্টটা ভায়োলেট হয়েছে তা কিন্তু না। দেখা গেছে যে কিছু ট্রি থাকবে অলরেডি হচ্ছে ওয়াই এর ডেট এর থেকে বড়, তো তখন এই ভায়োলেশনটা আসলে লাস্টে থাকবে না, মানে জিরো ওভারল্যাপ কিন্তু তখন থাকবে না। কারণ হচ্ছে এটা যদি ভায়োলেট হয় তখন এটাকে টেনে উপরে তুলে সমান বানায়, তার ফলে হচ্ছে আমাদের জিরো ওভারল্যাপটা ক্রিয়েট হয়। কিন্তু অলরেডি যদি উপরে থাকে, যদি বেইজিয়ান মনে করেন 5000 ট্রির মধ্যে 50টাও যদি উপরে থাকে, সেই 50টার কারণে জিরোর পরিবর্তে দেখা যাচ্ছে 1 পাই আমরা। এটা আমাদের এক্সপেরিমেন্টের থ্রুতে আমরা বুঝতে পারছি। কিন্তু একটা পার্টিকুলার এক্সাম্পল আমরা পাইছি যে একটা পার্টিকুলার ক্লেড, সেই ক্লেডের জন্য মানে ক্লেড বলতে বোঝাচ্ছে যে একটা পার্টিকুলার পেয়ার, এখানে পেয়ার অফ নোড, সেইটার জন্য দেখা গেছে যে প্রায় জিরোর কাছাকাছি আসছে, এক্স্যাক্টলি জিরো আসে নাই বাট জিরোর কাছাকাছি আসছে। যদি সিঙ্গেল একটা ট্রি নিই তাহলে বেশিরভাগ সময় জিরো আসবে। এটা হচ্ছে প্রবলেম আমাদের মেথডের। এবং এটা এক্ষেত্রে আমরা আসলে কিছু করতেও পারবো না, কারণ হচ্ছে এই যে সিপ্লেক্স যে সলভার, সে তো সবসময় মিনিমাইজ করবে এই ফাংশনটাকে,
এখন মিনিমাইজ করলে সে জিরোকে মিনিমাম ভ্যালু হিসেবে চিন্তা করে এই কনস্ট্যান্ট স্যাটিসফাই করার পরে, তো জিরো সবসময় আসবে। তো এটার সলিউশন আসলে আপাত দৃষ্টিতে আমাদের মানে চোখে পড়তেছে না আর কি, এই আর কি। ঠিক আছে। এখন হচ্ছে লগের জন্য জাস্ট ফাংশনটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু পুরো মেথডটা সেম। এখানে আরেকটা ওয়েটটা চেঞ্জ করা হয়েছে। ওয়েটটা হচ্ছে আগের ছিল 1/ব্রাঞ্চ লেংথ, এখানে আমরা √/ব্রাঞ্চ লেংথ নিছি। √/ব্রাঞ্চ লেংথ নেওয়ার কারণ হচ্ছে যে এখানে বড় ব্রাঞ্চ লেংথের ক্ষেত্রে এ হচ্ছে ব্লাইন্ড, তো দেখা গেছে যে বড় ব্রাঞ্চ লেংথের ক্ষেত্রে বড় বড় ডেভিয়েশন হয় এবং তাকে সে সমান পেনাল্টি দেয়। লাইক 2000-এর জায়গায় 4000 হওয়া কিন্তু বিশাল পেনাল্টি হওয়া উচিত, কারণ মানে সেই ক্ষেত্রে আবার ভাবে যে হচ্ছে মাত্র তো 2 গুণ হয়েছে, যা আসলে কিন্তু 2000 একটা বিগ অ্যামাউন্ট। তো ওইটা আবার আরেকটা সমস্যা এই মেথডটার। তো এই জন্য সে হচ্ছে করছে কি √/ব্রাঞ্চ লেংথ দিয়ে গুণ করছে, তো √/2000 দিয়ে গুণ করলে ওই পেনাল্টিটা আসলে বড় হবে। তো এটার মধ্যে আর কি একটা ভারসাম্য আনছে যে লগ যখন বড় ব্রাঞ্চ লেংথের ডেভিয়েশন গুলোকে মিনিমাইজ করে লগ রেশিওটা, তখন এটা হচ্ছে ব্লাইন্ড থাকে যে 2000-এর জায়গায় 4000 হয়েছে বা 5000-এর জায়গায় 10,000 হয়েছে, সে ভাবে তো 2 গুণই হয়েছে মাত্র। তো 5-এর জায়গায় 10 হওয়া আর 5000-এর জায়গায় 10,000 হওয়ার মধ্যে পার্থক্য আছে। আমরা ভাবি যে অ্যাটলিস্ট 5000-এর জায়গায় 10,000 6000 হতে পারে, বাট 10,000 হওয়াটা একটু বিগ বিগ প্রবলেম। তো এই জন্য হচ্ছে করছে কি যে √/ব্রাঞ্চ লেংথ দিয়ে গুণ করছে, এর ফলে দুইটার মধ্যে একটা ভারসাম্য আসছে। তো এটাও আসলে অরিজিনালি 2020 সালে এই পেপারটার মধ্যে হচ্ছে ফার্স্ট ইনক্লুড করা হয়েছিল এই ফাংশনটা, এবং এই মেথডটাই আসলে খুব মানে এদের যে প্রপোজ যে ফাংশনটা আমরা চেষ্টা করছি মডিফাই করার জন্য, বাট এটাই সবচেয়ে ভালো পারফর্ম করছে। তো এটা নিয়ে আমরা অলরেডি এই ফাংশনটা দেখছি, জাস্ট এই ওয়েটটা অ্যাড করা হয়েছে একটা, এখানে হচ্ছে লগ রেশিও স্কয়ার বাট একটা ওয়েটেড লগ রেশিও স্কয়ার, এটার সামকে মিনিমাইজ করবে। তো এইটার কারণ তো ব্যাখ্যা করলাম যে 5000 জায়গায় 10,000 হওয়ার যে কারণটা, ওইটাকে মিনিমাইজ করতেছে। তো আমরা যদি এই ট্রির মধ্যে আবারও অ্যাপ্লাই করি, একদম সেম ট্রি সেম ইনপুট, জাস্ট ফাংশনটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আগের বার ছিল 1/2 ওয়েটটা, এখন হচ্ছে √2, আর হচ্ছে আগে ছিল ব্রাঞ্চ লেংথের ডেভিয়েশন, এখন আসছে হচ্ছে লগ রেশিওর স্কয়ার, এবং এই কনস্ট্রেন্ট যে হরিজন্টাল জিন ট্রান্সফার কনস্ট্রেন্ট ওটা আবারও আছে। তো এটাকে আবার আমরা এখানে সিপ্লেক্স আসলে সলভ করতে পারে না এই প্রবলেমটা। তো এখানে আমরা একটা প্রবলেম ফেস করছি, বেশ বড় ধরনের প্রবলেম, যে এখানে আমরা বাধ্য হয়েছি সাইপাই এর যে একটা সলভার আছে ট্রাস্ট কনস্ট্রেন্ট মেথড, ওই মেথডের মধ্যে মানে সিপ্লেক্স আসলে রেশিও ক্যালকুলেট করতেই পারে না। সিপ্লেক্স এর মধ্যে আপনি হচ্ছে গুণ করতে পারবেন, বিয়োগ করতে পারবেন, যোগ করতে পারবেন, কিন্তু ভাগ সে করতে পারে না। তো ভ্যারিয়েবলে যেহেতু ভাগ হয় না, কিন্তু আমাদের ভ্যারিয়েবল আসলে ভাগ করতে হবে, কারণ এই কারণেই হচ্ছে আমরা, এবং লগ ফাংশন সাপোর্টেড না সিপ্লেক্স এর মধ্যে, তো যার কারণে আমরা হচ্ছে বাধ্য হয়েছি। সাইপাই আসলে খুব ভালো সলভার আমি দাবি করব না, আমার অভিজ্ঞতা খুবই খারাপ, কিন্তু এটা আসলে বাধ্য হয়েছি আমরা এটা সলভ করতে। তো যার কারণে হচ্ছে সলিউশন আসছে, বাট এটা কিন্তু স্লো লগ মেথডটা। লগ ফাংশনটা খুবই ভালো, বাট সলভারটা অত ভালো আমরা পাই নাই, ফলে ট্রির আউটপুট আসছে ভালোই, ছোট ছোট ট্রির জন্য খুব ভালো সলভারটা সলভ করে, বাট বড় ধরনের প্রবলেমেটিক ট্রি যখন হয় তখন এটা হচ্ছে দেখা যাচ্ছে যে কয়েক ঘন্টা লাগে একটা সলভ করতে, 1 ঘন্টা লাগে ম্যাক্সিমাম একটা সলভ করতে। তো তাও মানে রিজনেবল, মানে হিউজ ওভারহেড তা বলবো না আর কি। তো এই ট্রিটা দেখা যাচ্ছে এটা আউটপুট আসছে, এটা হচ্ছে এই সাইপাই সলভার দিয়ে এটা আসছে, তো এটা এক্সপ্লেইন করতেছি না। এখন হচ্ছে টিপ ডিসটেন্স বা ডেটের ডেভিয়েশন, সেটা হচ্ছে যে প্রিভিয়াস ডেট মাইনাস নিউ ডেট, এটার ডেভিয়েশনকে মিনিমাইজ করবে। এখানে কোনো ওয়েট আমরা অ্যাপ্লাই করি নাই, কারণ আসলে ডেটের সাথে ব্রাঞ্চ লেংথের মানে যে ওয়েটটা এটা আসলে হয় না। তবে ডেটকে আমরা মানে ওয়েট হিসেবে ইউজ করে দেখছি যে রেজাল্ট আসলে সিমিলার আসে। 1/d যদি আনি এক্ষেত্রে, যে বিগার ডেট গুলোর ডেভিয়েশনকে আমরা হচ্ছে ছোট পেনাল্টি দিব, আর স্মলার ডেট গুলোকে বড় পেনাল্টি দিব, এভাবে চেষ্টা করে দেখছি, কিন্তু দেখছি যে দুইটা রেজাল্ট আসলে মিমিক হয়, মানে সেম আসে। তো আমরা এই জন্য এই ওভারহেডটা বাদই দিছি, যে শুধুমাত্র ডেটের ডেভিয়েশনটাকেই কমাবো, এই ওয়েটেডটা নিয়ে আসি নাই। আগের দুইটা মেথডে হচ্ছে ওয়েটেড সাম ছিল, এখানে শুধুমাত্র হচ্ছে ডিরেক্টলি ফাংশনটা ইউজ করছি।
তো এটা খুব সিম্পল দেখতে, এখানে কোনো ওয়েট নাই, জাস্ট হচ্ছে প্রিভিয়াস যে ডেট, এখানে প্রিভিয়াস ডেট হচ্ছে y এর, যেমন 1 + 1 হচ্ছে 2, 2 - t of y, আর এখানে w এর প্রিভিয়াস ডেট হচ্ছে 3 টিপ থেকে ডিস্টেন্স, তো 3 - t of w, এটা জাস্ট ডেটের ডেভিয়েশনের স্কোয়ার, আমরা এগুলোকে সাম করব, করে আর এই কনস্ট্যান্টটা অ্যাড হবে আগের মতোই। তো এটা সলভ করতে পারছি আমরা সিপ্লেক্স দিয়েই, কারণ সিপ্লেক্স তো হচ্ছে যোগ বিয়োগ স্কোয়ার এগুলো খুব ভালোই করতে পারে, কিন্তু ভাগ করতে পারে না আর কি। তো এটার সলিউশন আসছে এরকম। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এটা দেখতে অনেকটা আর্টিফিশিয়াল সলিউশনের মতো হয়। এই রুট না, এটা আসলে টিপ ডিস্টেন্স, একটু ভুল লিখছি। টিপ ডিস্টেন্স যে মেথড, এটা আসলে ইকুইভ্যালেন্ট রুট হোক আর টিপ। তো এই সলিউশন দেখা গেছে যে অনেকগুলা ব্রাঞ্চ লেন্থকে বাই ফোর্স হচ্ছে 0 বানায় ফেলে এবং ডেভিয়েশনটাকে মিনিমাইজ করে ফেলে ডেটের। তো এটার রেজাল্ট খুব ভালো আসে, বাট দেখা গেছে যে সামটাইমস বায়োলজিক্যালি খুব আর্টিফিশিয়াল সলিউশন আসে। তো এটার মানে এটার এটার হচ্ছে এই সলিউশন গুলো দেখতে অনেকটা অনেক সময় দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়াল মনে হয় ফাইনাল সলিউশনটা দেখতে। তো এটা একটা লিমিটেশন এই মেথডটার। একটা কোশ্চেন হুম। ভাইয়া, রেজাল্ট খুব ভালো আসে কিন্তু বায়োলজিক্যালি আর্টিফিশিয়াল, এই জিনিসটার মানে বুঝিনি। মানে রেজাল্ট ভালো আসে আমরা কার সাথে কম্পেয়ার করে বলছি? রেজাল্ট ভালো আসা বলতে লাইক মিনিমাল ডেভিয়েশন বলতে বোঝাচ্ছি, লাইক যে আমরা হচ্ছে এই যে এই ইনপুট ট্রির সাথে কম্পেয়ার করতেছি, এটা তো বেইজিয়ান চেইনের আউটপুট, তাই না? এখন আমরা ফাইনাল যে ট্রিটা, এটার সাথে এটার যদি আমরা যে কোনো প্যারামিটার দিয়ে কম্পেয়ার করা শুরু করি, লাইক ডেটার ব্রাঞ্চ লেন্থের ডেভিয়েশন হচ্ছে 2 - 1.5 হোল স্কয়ার, এভাবে যদি আমরা ব্রাঞ্চ লেন্থের ডেভিয়েশন হিসাব করি, দেখবো যে এই মেথড, এই যে তিনটা আউটপুট দেখলাম, যদি তুমি খেয়াল করো যে এটা আসলে বেশিরভাগ ব্রাঞ্চ লেন্থকে টাচ করে নাই, করছে কি মাত্র y এর যে ডেটটা আছে ওইটাকে একটু উপরে উঠাইছে, উঠায় মানে সমান বানায় ফেলছে। এটা যদি আরো বড় ট্রি হয় তাহলে দেখা যাবে যে দেখতে মনে হবে যে খুবই সুন্দর, মানে খুবই আর্টিফিশিয়াল, বাট রেজাল্ট দেখা যাবে খুবই ভালো, লাইক যে ডেভিয়েশনটার পরিমাণ খুবই কম, কিন্তু দেখা যাবে যে 2টা বা 3টা ব্রাঞ্চ লেন্থ 0, যেটা কিনা প্রিভিয়াস ট্রিতে ছিল হচ্ছে 2000, এখন হয়ে গেছে এটা 0। এটা হচ্ছে মানে এই মেথডটার প্রবলেম। আগে যদি সলিউশন দেখি, এখানে দেখা যাচ্ছে হোল ট্রিটাকে সামান্য মানে ডিস্টর্ট করছে। এই ট্রিটাকে যদি আমরা দেখি যে এখানে হচ্ছে সামান্য সামান্য করে সব জায়গায় একটু একটু করে টাচ করছে এই মেথডগুলা, এটা দেখতে আরো বেশি রিজনেবল মনে হয়, কারণ হচ্ছে হঠাৎ করে একটা ডেটকে চেঞ্জ করা কিন্তু অনেক বেশি ড্রাস্টিক, তাই না? কারণ পুরো ট্রির মধ্যে কিন্তু চেঞ্জ হওয়া উচিত সামান্য সামান্য করে, কারণ হচ্ছে আমরা হরিজন্টাল জিন ট্রান্সফারকে স্যাটিসফাই করব ঠিকই, কিন্তু পুরা ডেট গুলা যেন একটু ট্রাস্টওয়ার্দি হয়, কারণ এই মেথড গুলা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এস্টিমেশন, কখনো কিন্তু কারেক্ট কিছু না। তো যেহেতু এই বেইজিয়ানটাই কিন্তু ফাইনাল আউটপুট, তাও কিন্তু না। তো এটা করে কি যে টিপ ডিসটেন্সটা হচ্ছে বিশ্বাস করে নেয় যে বেইজিয়ানটাই আসলে কারেক্ট, ফুললি কারেক্ট, শুধুমাত্র ডেটটাকে চেঞ্জ করে ফেলবে, যেটা সমস্যা সেটা চেঞ্জ করে বসে থাকে, এটা হচ্ছে মেইন প্রবলেম। রাইট, হ্যাঁ, ওর কনস্ট্যান্ট যেটা সেটাকেই তো অপটিমাইজ করতেছে আসলে। হ্যাঁ হ্যাঁ, ও করে কি শুধুমাত্র একটা ডেট চেঞ্জ করে, পুরো ট্রিকে হাত দেয় না। তো অনেক সময় খুব পিকুলিয়ার সলিউশন পাওয়া যায়, মানে খুব পিকুলিয়ার বলবো না, ফাইনালি যে আমরা আউটপুট পাইছি, আসলে আমরা ফাইনালি দাবি করতেছি টিপ ডিসটেন্সই সবচেয়ে ভালো সব দিক দিয়ে চিন্তা করে, কারণ ফাইনাল আউটপুটটা আসলে বেইজিয়ানের বেশ কাছাকাছি হয়, এবং আমরা আসলে 0 ব্রাঞ্চ লেন্থ খুব একটা পাই নাই, তো যেটাও খুব ভালো আর কি। মানে শুরুতে আমরা একটা ট্রির উপর রান করে দেখছিলাম যে বেশ মানে দেখতে খারাপ লাগতেছিল যে কেমন কেমন হয়ে গেল জিনিসটা, বাট 1000 ট্রির উপর যখন এগ্রিগেট করি তখন দেখা গেছে যে টিপ ডিসটেন্স আসলে বেশ ভালোই, খারাপ না, এই আর কি। ওকে, তো এখন আমরা আসলে কনস্ট্যান্ট অপটিমাইজেশনটা আসলে দেখতে কেমন হয়, সলভারকে আমরা ফিট করে আসলে একটা মানে কনস্ট্যান্ট অপটিমাইজেশন ফাংশন, যেটা কিনা যে এতগুলো ভ্যারিয়েবল আছে n-1টা, এবং ডিপেন্ডিং অন ফাংশন, এলএসডি ফাংশন হইলে আসলে এরকম একটা ফাংশন আমরা মানে সিপ্লেক্স এর মধ্যে ফিট করাবো। তো এখানে হচ্ছে হরিজন্টাল জিন ট্রান্সফার গুলো কিন্তু হচ্ছে লাইক আমাদের ক্ষেত্রে 25টা ছিল হরিজন্টাল জিন ট্রান্সফার কনস্ট্রেন্টটা, তো 1 2 3 করে m সংখ্যক কনস্ট্রেন্ট আমরা ফিট করাবো, যে এতগুলা হচ্ছে গ্রেটার দেন আর ইকুয়াল, আসলে গ্রেটার দেন ইকুয়াল সাইন হবে এখানে, দিতে ভুল করছি।
আর টেম্পোরাল কনস্ট্রেন্ট এটা মাস্ট, কারণ হচ্ছে যে কোনো নোডের যে ডেটটা সেখান থেকে এর অ্যানসেস্টরের ডেটটা হচ্ছে এর থেকে বড় হবে স্বাভাবিক। তা না হলে হচ্ছে প্যারেন্টের নোডের ডেটটা তো অবশ্যই বিগার না হলে তো ইনকনসিস্টেন্ট ডেটিং আসবে। তো এই দুই রকম কনস্ট্রেন্টটা আমরা আসলে এর মধ্যে ইনক্লুড করছি। তো এটা জাস্ট একটা সলভারকে আমরা ইনপুট হিসেবে দিয়েছি, সে সলভ করে দিছে আমাকে। আর লগ ডেটা টিপ ডিস্টেন্সের জন্য সেম জাস্ট ফাংশনটা চেঞ্জ হয়ে গেছে। এখানে হচ্ছে লগ রেশিও স্কোয়ার আর ডেটার ডেভিয়েশন স্কোয়ার। এখন আমাদের পুরো যদি ওয়ার্ক ফ্লোটাকে একটু দেখার চেষ্টা করি, তাহলে হচ্ছে আমরা প্রথমে ইনপুট বেজিয়ান ট্রির স্যাম্পলটা নিব, লাইক 1000 স্যাম্পল থাকে। সেখানে আমরা হচ্ছে রেগুলার কনস্ট্রেন্ট গুলো তো আছেই, প্যারেন্ট চাইল্ড কনস্ট্রেন্ট, তার সাথে আমরা অ্যাড করছি হচ্ছে হরিজন্টাল জিন ট্রান্সফার কনস্ট্রেন্টটা। এরপরে হচ্ছে ইউজারের কাছে অপশন দিচ্ছি যে তুমি কোন ফাংশন ইউজ করতে চাও, আইদার এলএসডি অথবা লগ ডেট অথবা টিপ ডিস্টেন্স, যে কোনো একটা ইউজ করলে আর কি আমরা সলভ করতে পারবো। চাইলে তিনটাও সলভ করা যাবে, বাট একটা অপশন দিচ্ছি। এরপর হচ্ছে যে এই বেসড অন এই ফাংশন আমরা একটা টুল সিলেক্ট করি, লাইক এলএসডি আর টিপ ডিস্টেন্সের জন্য সিপ্লেক্স আর লগ ডেটের জন্য হচ্ছে সাইপাই। যে কোনো একটা সলভার দিয়ে আমরা এটা সলভ করি। সলভ করে এই যে 1000 যে ট্রি ছিল ইনপুট স্যাম্পল, সেই 1000 ট্রি এর যে আউটপুট পাবো 1000 ট্রি, এরর কারেক্টেড 1000 ট্রি, ওইটাকে আমরা এগ্রিগেট করব। এগ্রিগেট করে এই যে ইনপুট ট্রির যে এগ্রিগেট আছে, ইনপুট ট্রি থেকেও কিন্তু আমরা এগ্রিগেটেড ট্রি পাবো 1000 ট্রি থেকে। আর এই যে 1000 আউটপুট, এখান থেকেও আরেকটা এগ্রিগেটেড ট্রি পাবো। তো দুইটা এগ্রিগেটেড ট্রির মধ্যে কম্পারিজন করব যে ফাইনালি যে দুইটা আউটপুট হলো কতটুকু চেঞ্জ, ব্রাঞ্চ লেংথের ডেভিয়েশন হিসাব করব, অথবা ডেটার ডেভিয়েশন হিসাব করব, অথবা রেশিওর ডেভিয়েশন হিসাব করব যে কতটুকু চেঞ্জ হইছে। এই এরর এগ্রিগেশনটা কিভাবে হয়? এগ্রিগেশনটা কিভাবে হচ্ছে? আমরা জাস্ট সিম্পল মেথড নিছি, যে জাস্ট এভারেজ ডেটটা নিয়ে নিছি। আচ্ছা, নেইবার জয়েনিং, আরো কয়েকটা ভালো ভালো মেথড আছে এগুলো করার জন্য, এগ্রিগেশনের জন্য, বাট আমরা জাস্ট এভারেজটা নিছি। তো এখন হচ্ছে ডেটা সেট নিয়ে আমরা একটু ডিসকাস করব, যে আমাদের ট্রির জন্য 170টা ট্যাক্সাওয়ালা একটা বাইনারি স্পিসিস ট্রি ছিল, যেগুলো মেইনলি ব্যাকটেরিয়া। এখন বেইজিয়ানের জন্য আমরা phi-ml নামে একটা টুল ইউজ করছি। এই phi-ml এর হচ্ছে প্যারামিটার বিভিন্নভাবে সিলেক্ট করা যায়। তো phi-ml এর 6টা প্যারামিটার সেটআপ আমরা ইউজ করছি। এটা হচ্ছে এই এমআইটির যে গ্রুপ আছে একটা বায়োলজিস্ট, তারা হচ্ছে এই পার্টটুকুর দায়িত্ব নিছে, যে তারা হচ্ছে আমাদেরকে এই ডেটাটা সাপ্লাই করছে ডিফারেন্ট মডেলের জন্য। সিআইআর এটার নাম দিছে হচ্ছে সিআইআর বিডি, সিআইআর নো বিডি, এলএনবিডি, এলএন নো বিডি, এরকম 6টা মডেল। তো 6টা মডেল থেকে 6000 ডেটা আমরা পাইছি, 6000 মানে স্যাম্পল। এর প্রত্যেকটার জন্য 1000 করে করে স্যাম্পল আমাদেরকে পাঠাইছে। তারপর হচ্ছে যে ধরে নেওয়া হয়েছে যে প্রত্যেকটা ট্যাক্সা হচ্ছে কন্টেম্পোরারি, মানে হচ্ছে কারেন্ট টাইমে প্রেজেন্ট। প্রত্যেকটার যে টিপ গুলা তার ডেটটা হচ্ছে 0। আর রুটের ডেট দেখা গেছে যে 3800 থেকে 3900 মধ্যে। আসলে এগ্রিগেটেড ট্রি এর রুটটা আসলে এক্স্যাক্টলি 3900 কাছাকাছি, বাট এটা ভ্যারি করছে 3800 থেকে 3900 মধ্যে। আর আমাদের ল্যাবে এই হরিজন্টাল জিন ট্রান্সফার নিয়ে যেহেতু বেশি কাজ হয়, আমাদের হচ্ছে রেঞ্জার নামে একটা টুল আছে, যেটা হচ্ছে আমার প্রফেসরের কি রিকনসিলিয়েশনের টুল, জিন ট্রান্সফারের জন্য, জিন ট্রান্সফার ডিটেক্ট করার জন্য। তো ওই জিন ট্রি সিমুলেট করা হয়েছিল অনেক ওই ট্রিটার জন্য, এই যে স্পিসিস ট্রি যেটা আছে, ওই জিন ট্রি এবং এই অসংখ্য স্পিসিস ট্রি এবং জিন ট্রির মধ্যে রিকনসিলিয়েশন করে আমরা 25টা হরিজন্টাল জিন ট্রান্সফার হচ্ছে মানে মোস্ট ট্রাস্টওয়ার্দি ছিল। তো সেই 25টা হরিজন্টাল জিন ট্রান্সফারকে আমরা ইনক্লুড করছি এই ডেটার উপর। যে ডেটিং গুলো হবে যেন এই 25টা হরিজন্টাল জিন ট্রান্সফার কনস্ট্রেন্টকে স্যাটিসফাই করে। তো দেখা গেছে যে বেইজিয়ান যে ইনপুট স্যাম্পল আমরা পাইছি এই 6000, তার মধ্যে অন এভারেজ 2 থেকে 5টা পেয়ার প্রত্যেকটার মধ্যে, মানে অন্তত 2 থেকে 5টা পেয়ার হচ্ছে ভায়োলেট হয়েছে প্রত্যেকটা ইনপুটের মধ্যে, ডিপেন্ডিং অন মডেল। তো দেখা গেছে যে সিআইআর নোবিডি মডেলটা বেশ ভালো ছিল সবচেয়ে এর মধ্যে, তার মধ্যে সবচেয়ে কম ভায়োলেট হয়েছে। আর বেশি ভায়োলেট হয়েছে সবচেয়ে ইউগাম বিডি, এই ইউগাম বিডি মডেলটা সবচেয়ে খারাপ পারফর্ম করছে আর কি।
আমরা ডেটা সেটের একটা ডেসক্রিপশন দেখতে পারি, মানে কোয়ান্টাইজড ভার্সন, যে সিআই আর নোবিডি আমরা বলতেছিলাম যে এভারেজ এই কলামটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কতগুলো হরিজন্টাল জিন ট্রান্সফার কনস্ট্যান্ট ব্রোকেন হয়েছে। তো দেখা গেছে যে সিআই আর নোবিডিতে অন এভারেজ 2.2টা বা টোটাল হচ্ছে আসলে 2200 কনস্ট্যান্ট ব্রোকেন হয়েছিল 1000-এর মধ্যে। আর সবচেয়ে খারাপ পারফর্ম করছে এলএনবিডি, যে 5600-এর বেশি কনস্ট্যান্ট টোটাল ব্রোকেন হয়েছিল। আর রুটেড ডেট দেখা গেছে যে 3900 মিলিয়ন ইয়ার্স ছিল। আর ম্যাক্সিমাম ব্রাঞ্চ লেন্থ একটা জাস্ট এস্টিমেট দিচ্ছে আমাদের ট্রিটা আসলে দেখতে কেমন। তো 3300 ছিল হাইয়েস্ট ব্রাঞ্চ লেন্থের। শুধুমাত্র এলএনবিডিটা একটু খুবই অদ্ভুত ইনপুটের জন্য, যে 3700 ছিল ম্যাক্সিমাম ব্রাঞ্চ লেন্থ, আবার মিনিমাম ব্রাঞ্চ লেন্থ তো খুবই অদ্ভুত অন্যগুলো যদি কম্পেয়ার করি। যে যদিও ইউগ্যামবিডি আমাদের যে এক্সপেরিমেন্টে ইউগ্যামবিডি এবং ইউগ্যাম নোবিডি রেজাল্ট সবচেয়ে বেশি পিকুলিয়ার, তবে তার মানে বায়োলজিস্টরা বলতেছে এলএনবিডিটাই সবচেয়ে খারাপ। ওকে, এখন আমরা হচ্ছে যদি ব্রোকেন হরিজন্টাল জিন ট্রান্সফার গুলোকে দেখি, কনস্ট্যান্ট গুলোর দিকে একটু খেয়াল করি যে কেমন রেজাল্ট গুলো আসলে অবটেইন করতেছে। এটা হচ্ছে এগ্রিগেটেড আউটপুটের মধ্যে কম্পারিজন। তো দেখা গেছে যে কোনো চ্যাট কি কেউ করতেছে, খেয়াল করিনি। কয়েকজন তাদের মিটিং আছে, স্বামী ভাই আমার আদি সুমাইয়া, তাদের ওকে চলে যেতে হয়েছে, তোমাকে থ্যাংক ইউ ওকে দিয়ে তারা ওকে আমার আর continue করতে বেশিক্ষণ চায়। লাগবে না আশা করি। এই আর কি 5-10 মিনিট হয়তো লাগবে, ম্যাক্সিমাম 5 মিনিট হয়ে যেতে পারে। শিওর শিওর, কোনো সমস্যা নেই। ওকে, তো দেখা গেছে যে হচ্ছে আম, আমরা যদি ব্রোকেন হরিজন্টাল জিন ট্রান্সফারের যে পেয়ারটা নিই, এটা হচ্ছে এগ্রিগেটেড ট্রির মধ্যে। এগ্রিগেটেড ট্রি হচ্ছে সিআই আর নোবিডি এর জন্য যে ইনপুটের যে এগ্রিগেশন ট্রি, সেখানে দেখা গেছে যে এই দুইটা 243 নাম্বার নোডটা এবং 328 নাম্বার, এটা হচ্ছে ইন্টারনাল নোডের একটা নাম্বার দেয়া আছে। এই পেয়ারটার মধ্যে ডেটটা দেখা গেছে যে মানে হরিজন্টাল জিন ট্রান্সফার কনস্ট্যান্টের কারণে প্রথম নোডের ডেট অবশ্যই দ্বিতীয় নোডের ডেট থেকে বড় হওয়ার কথা, কিন্তু দেখা গেছে যে এদের মধ্যে ডিফারেন্স প্রায় 300-র কাছাকাছি, মানে উল্টা। এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রে যদিও ডিফারেন্সটা কম, বাট এটা হচ্ছে ইনপুটের প্রবলেম। এখন আমরা যদি এরর কারেক্টেড ট্রি গুলো দেখি, এগ্রিগেটেড ট্রি, তো দেখবো যে হচ্ছে ফাইনাল যে আউটপুট সেটা প্রথমটার ডেটটা হচ্ছে পরেরটা থেকে একটু বড়। আর আমরা দেখতেছি আসলে কিন্তু জিরো ওভারল্যাপ না, 2133 আর এটা হচ্ছে 2131, এটা 2112 2110 কাছাকাছি আসছে, কারণ বেশিরভাগ ট্রিতে দেখা গেছে হচ্ছে এটা ভায়োলেট হয়েছে। তো এভারেজ নিলেও দেখা গেছে যে জিরো এর কাছাকাছি 1 বা 2 আসছে, কখনো কখনো একটু বেশি আসছে। তবে এটা শুধুমাত্র এই দুইটার জন্য, তবে বাদ বাকি যে 23টা কনস্ট্রেন্ট সেখানে গেছে খুব ভালোভাবে আর কি স্যাটিসফাই করছে। তো এই 289 এন্ড 172 হচ্ছে প্রবলেম পেয়ার, দেখা গেছে সবগুলোর মধ্যে আছে, প্রত্যেকটার মধ্যে 289 এবং 172, এবং রেজাল্ট আমি রেট করে দিছি কারণ দেখা গেছে যে এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা আসলে জিরোর কাছাকাছি। তো এটা একটা প্রবলেম ছিল আর কি আমাদের এক্সপেরিমেন্টের। দেখছি যে এটার কারণটা আমরা পাইছি যে 289 এবং 172 আসলে দেখা গেছে যে মোর দ্যান 90, প্রায় 99% কেসে হচ্ছে এটা ভায়োলেটেড ইনপুট ট্রির মধ্যে, যার কারণে আউটপুট ট্রিতেও এটা আসলে মানে কাছাকাছি আসছে। ওটা হচ্ছে ফাংশন মিনিমাইজ করছে, যার কারণে জিরোর কাছাকাছি আসছে ওভারল্যাপটা। তো এই তিনটা মডেলে দেখা গেছে যে মাত্র 2টা করে পেয়ার ভায়োলেট হয়েছিল, সেটা আমাদের ফাইনাল ট্রিতে স্যাটিসফাই হয়েছে। ওকে, এখন এলএনবিডি মডেল আসলে 5টা পেয়ার ভায়োলেট হয়েছিল, এবং আবারও দেখতেছি বলছে যে এই পেয়ারটা হচ্ছে সেই প্রবলেম পেয়ার 289 172। এটারও দেখা যাচ্ছে যে ফাইনাল যে আউটপুট এটা খুব কাছাকাছি আসছে, কারণ হচ্ছে বেশিরভাগ ট্রিতে এটা ভায়োলেটেড ছিল। তো মোটামুটি সবগুলা কনস্ট্যান্ট কিন্তু আমাদের ইনপুট আউটপুটে হচ্ছে স্যাটিসফাই হয়েছে যদি আমরা খেয়াল করি। যেমন এটার মধ্যে কিন্তু ডিফারেন্স প্রায় 21, এটার মধ্যে ডিফারেন্স দেখাচ্ছে 26। তো জিরো ওভারল্যাপ আসে নাই অনেক ক্ষেত্রেই, এবং 26 আসলে মিলিয়ন ইয়ার্স, সেটা অনেক বেশ বড় একটা টাইম ওভারল্যাপ। আবারও এই ইউগ্যাম নোবিডি এবং ইউগ্যাম বিডিতেও 4টা করে পেয়ার ভায়োলেট হয়েছিল, এবং ফাইনাল যে ট্রি ওর মধ্যে দেখা যাচ্ছে যে মানে শুধুমাত্র এই পেয়ারটা বাদ দিলে বাকিগুলা বেশ একটা ভালো গ্যাপ ক্রিয়েট হয়েছে, মানে হরিজন্টাল জিন ট্রান্সফার কনস্ট্যান্টটা স্যাটিসফাই করছে একটা ভালো ডিফারেন্স রেখে।
শুধুমাত্র এই পেয়ারের ক্ষেত্রে ঘটনাটা সত্য নয়। এটা আমরা ট্রাই করছি ভিজুয়ালাইজ করার জন্য কেন এই পার্টিকুলার পেয়ারের জন্য হয়েছে। দেখছি যে এই দুইটা পেয়ার আসলে খুব কাছাকাছি এবং ট্রি এর একদম টপে। এখন ট্রি এর টপে থাকার কারণে তাদের মানে বাদ বাকি ট্রি কে মানে অ্যাডজাস্ট করার পরে এই দুইটা নোডকে নতুন করে অ্যাডজাস্ট করার কিছু বাকি থাকে না। আর আরেকটা কারণ হচ্ছে যে যেহেতু বেশিরভাগ ট্রিতে এটা ভায়োলেটেড, সেহেতু আসলে মানে এগ্রিগেট করেও লাভ হয়নি, যার কারণে এটাই ছিল প্রবলেম পেয়ার এবং এটার জন্য আসলে ভ্যালু গুলা কাছাকাছি আসছে, কিন্তু বাদ বাকি গুলোর ক্ষেত্রে এমন হয়নি আর কি। তো আমরা যদি হচ্ছে এখন পার্টিকুলারলি একটা একটা করে প্যারামিটার দেখি, 3টা প্যারামিটার। প্রথমটা হচ্ছে ডেটেড ডেভিয়েশন কোনটায় কেমন, ইনপুট এগ্রিগেটেড ট্রির সাথে আউটপুট এগ্রিগেটেড ট্রির ডেটের ডিফারেন্সটা কেমন। তো খেয়াল করলে যদি আমরা মডেলগুলোর মধ্যে কম্পেয়ার করি তাহলে দেখবো যে হচ্ছে সিআইএন নোবিডি আসলে খুবই ভালো অন্যগুলোর সাথে কম্পেয়ার করি, মানে প্রত্যেকটা মডেলের জন্য। যদি দেখি যে এই সিআইএন নোবিডির জন্য ভ্যালু সবসময় মিনিমাম। আর হচ্ছে যদি মেথড গুলোর মধ্যে কম্পেয়ার করি এলএসডি, লগ ডেটা, টিপ ডিস্টেন্স, তো যে কোনো রো বরাবর দেখলে দেখবো যে হচ্ছে টিপ ডিস্টেন্সের ভ্যালু সবসময় কম, যেটা হচ্ছে ডেটেড ডেভিয়েশনটা কমায়। তো এটা আসলে দেখতে অনেকটা আর্টিফিশিয়াল সলিউশনের মতো হলেও দেখা যাচ্ছে যদি আমরা শুধুমাত্র প্যারামিটার কম্পেয়ার করি তাহলে এই মেথডটা বেস্ট যদি এই তিনটার মধ্যে কম্পেয়ার করি। আর ব্রাঞ্চ লেংথের হচ্ছে শুধুমাত্র ব্রাঞ্চ লেংথের ডেভিয়েশন যদি হিসাব করি তাহলে আমরা সেম রেজাল্ট আবার রিপিট দেখতে পাই যে সিআইএন নোবিডি আবারও সবচেয়ে ভালো মডেল এই তিনটার সাথে কম্পেয়ার 6টার মধ্যে, এবং এলএসডি, লগ ডেট এবং টিপ ডিস্টেন্সের মধ্যে খেয়াল করলে দেখবো যে টিপ ডিস্টেন্সের রেজাল্ট সবচেয়ে ভালো এই তিনটার মধ্যে মেথডের মধ্যে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে লগ রেশিও যদি ভ্যালুটা নেই, যে লগ রেশিওর ডেভিয়েশনটা কোনটা কেমন অপটিমাইজ করতেছে, এই ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করি যে লগ ডেট সবচেয়ে ভালো পারফর্ম করার কথা, অ্যাকচুয়ালি ভালো পারফর্ম করতেছে, মানে তবে হচ্ছে টিপ ডিস্টেন্সকে বিট করা একটু হার্ড ছিল। দুইটা পার্টিকুলার মডেলের ক্ষেত্রে দেখতে পাইছি যে হচ্ছে লগ ডেট এবং টিপ ডিস্টেন্স খুব কাছাকাছি এবং টিপ ডিস্টেন্স ইন কেস বেটার হয়ে গেছে। একটা মেইন কারণ হচ্ছে সাইপাই থেকে হচ্ছে সিপ্লেক্স একটা বেটার সলভার আমার কাছে মনে হয় কনস্ট্যান্ট অপটিমাইজেশন সলভ করার জন্য। তো সাইপাই আসলে হচ্ছে সার্চ করতে থাকে লং, আরো বেশি যদি ইটারেশন আমরা রান করি তাহলে হয়তো আরেকটু ভালো রেজাল্ট পাবো লগ ডেটের ক্ষেত্রে। তো আর বাদ বাকি 4টা মডেলের ক্ষেত্রে দেখা গেছে যে কাছাকাছি বা ভালো, বিশেষ করে এলএন নোবিডির ক্ষেত্রে সবচেয়ে বেস্ট রেজাল্টটা লগ ডেটের জন্যই ছিল। তো লগ ডেট আসলে খারাপ পারফর্ম করে নাই এই ক্ষেত্রে, তবে টিপ ডিস্টেন্স যদি ওভারঅল কম্পেয়ার করি তাহলে টিপ ডিস্টেন্স বেশ ভালো পারফর্ম করছে আর কি। এখানে 3টা মডেলের ক্ষেত্রে একই রকম, আর একটাতে লগ ডেট বেটার আর 2টাতে টিপ ডিস্টেন্স বেটার। হ্যাঁ, এখান থেকে কি কোনো কনক্লুশনে যাওয়া যায় যে একটা হচ্ছে ভালো? হ্যাঁ, টিপ ডিস্টেন্স বলা যেতে পারে আসলে ভালো ওভারঅল, যদি আমরা পুরা পিকচারটাকে মাথায় রাখি যে বাদ বাকি 2টা প্যারামিটারের ক্ষেত্রেও ডেট ডেভিয়েশন বা ব্রাঞ্চ লেংথ ডেভিয়েশন যদি আচ্ছা, ওকে, হিসাবে রাখি হ্যাঁ, তাহলে বুঝতে আসলে টিপ ডিস্টেন্স ফার বেটার আসলে বাদ বাকি 2টার ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এটা একটা সলিউশন আছে। আমরা বর্তমানে যে লাস্ট এই সপ্তাহে যে এক্সপেরিমেন্ট রান করতেছি দেখা যাচ্ছে যে লগ ডেট আসলে হচ্ছে ইনিশিয়াল যে নোড মানে অ্যাসাইনমেন্ট এর উপর ডিপেন্ড করে সাইপাই। দেখা গেছে যে লগ ডেটের সলিউশনটা এলএসডি এর সলিউশন থেকে স্টার্ট করা যেতে পারে, কারণ এটা তো একটা লোকাল সার্চ অপশনের মতো কাজ করে। তো আমরা এর সলিউশনটা শুরুই করব এলএসডি থেকে, এটা দিয়ে চেষ্টা করে দেখছি, বা বেসিক ইনপুট ট্রি থেকে শুরু করতে পারি অথবা টিপ ডিস্টেন্স থেকে শুরু করতে পারি। তো যদি টিপ ডিস্টেন্সের সলিউশন থেকে শুরু করি তাহলে লগ ডেট অবশ্যই বেটার পারফর্ম করবে ইন দ্যাট কেস। এটা আসলে ইনিশিয়াল যে অ্যাসাইনমেন্ট সলিউশনে তার উপর ডিপেন্ড করে লগ ডেটটা, কারণ সাইপাই হচ্ছে ওর একটা ইনিশিয়াল ভ্যালু দিতে হয় কনস্ট্যান্ট অপটিমাইজেশনের জন্য, এই আর কি। তো আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে পারি যে ইনপুট ট্রির মধ্যে নোডের যে ডেট গুলা ওইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু কেমন ছিল। তো দেখা গেছে যে বিভিন্ন নোড হচ্ছে এক্স অক্ষ বরাবর আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু গুলো হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তো আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলোকে প্লট করি এখানে থেকে আমরা একটা স্ট্রং আর্গুমেন্ট দিতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যে মেথড গুলা সেটা যে ড্রাস্টিক চেঞ্জ করতেছে না পুরা ট্রিতে, সেটার প্রমাণ হচ্ছে এখানে যে 4টা যে গ্রাফ
চারটা গ্রাফ আসলে একটা আরেকটাকে ফলো করতেছে পুরা ট্রিতে যদি আমরা খেয়াল করি। কখনোই আসলে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি ইনক্রিজ করতেছি না। যদি আমরা হিউজ পরিমাণ চেঞ্জ করতাম ইনপুট ট্রিকে, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কতগুলো স্পাইক পাইতাম এখানে আমরা। তো সেগুলো কিন্তু নাই। তার মানে হচ্ছে আমরা পুরা ট্রিতে খুব সাবধানে কয়েকটা জায়গায় চেঞ্জ করতেছি, সে যে মেথডই ব্যবহার করি না কেন। তো ডেটার যে চারটা গ্রাফ আসলে একটা একটাকে ফলো করতেছে, এবং দেখা গেছে যে বেশিরভাগ সময় আসলে নীল যে গ্রাফটা, এটা কিন্তু অন্যগুলো আসলে কম হয় সমান অথবা কম, এরকমই এই ট্রেন্ডটা ফলো করছে। এই তো নীল হচ্ছে ইনপুটটা, আর বাদ বাকি কালার গুলো হচ্ছে আউট আমাদের মেথড গুলা, তিনটা মেথড। তো দেখা গেছে নীল হয় উপরে অথবা আমাদের গুলো নিচে, একই কথা। তো এই বিভিন্ন মডেলের ক্ষেত্রে আমরা গ্রাফগুলো প্লট করছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের। তো দেখতে পাচ্ছি মাঝে মাঝে নীল উপরে ছিল, তো নীল কখনো নিচে নয় আর কি। নীল যে দাগটা সেটা হচ্ছে ইনপুটের নীল গ্রাফটা। তো বিভিন্ন মডেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের আর্গুমেন্ট সেম, যে আমাদের মডেলটা আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিমিলার অবটেইন করতেছে। তার মানে আমরা সামান্য পরিমাণ চেঞ্জ করতেছি ডেটকে। তবে লগ ডেট মাঝে মাঝে হচ্ছে এই ধরনের মডেল যেগুলো খুব এক্সট্রিম মডেল, ইউগাম বিডি, লগ ডেট দেখা গেছে যে ইনপুট থেকে উপরে উঠে গেছে সামটাইমস, খুব রেয়ার কেসে হইলো। মানে দেখা গেছে যে এটা হয়তো নীলের সাথে ওভারল্যাপ হয়েছে, বাট লগ ডেট আলাদা করে একটু খারাপ পারফর্ম করছে আর কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কেসে। বাট চারটা মডেলই আসলে একটা একটার সাথে কম্পারেবল, ইনপুট হোক আর বাদ বাকি তিনটা মডেল হোক। আরেকটা অ্যানালাইসিস আমরা করছি, এটা হচ্ছে লাস্ট অ্যানালাইসিস, যে আমরা কনফিডেন্স ইন্টারভাল নিছি ডেট গুলার যে একটা রেঞ্জ আছে, আপার রেঞ্জ আর লোয়ার রেঞ্জ, তো কতখানি ওভারল্যাপ হয়েছে আমাদের ডেটের সাথে ইনপুট ডেটের মধ্যে। যে 1000 ট্রি এর জন্য লাইক একটা পার্টিকুলার নোডের ডেট হচ্ছে 30 থেকে 50 মিলিয়ন ইয়ারের মধ্যে, এটা একটা রেঞ্জ। 90% কনফিডেন্স বলতেছি, কারণ হচ্ছে আমরা আউটলায়ার গুলোকে বাদ দিছি, এভারেজ থেকে সবচেয়ে ডিস্টেন্ট 10% কে আগে বাদ দিয়ে নিছি। তারপরে যে বাদ বাকি 90% আছে, ওই 90% এর রেঞ্জ কতখানি ওভারল্যাপ হচ্ছে আমাদের ইনপুটের সাথে আউটপুট মেথড গুলার। তো আমরা খেয়াল করে দেখি যে খুব বেশ ভালো একটা রেজাল্ট আসছে, যে 100% অনেক ক্ষেত্রেই আসছে। দেখা যাচ্ছে যে টিপ ডিস্টেন্স, এই রেজাল্ট আমি যে বলছিলাম যে টিপ ডিস্টেন্স অনেক সময় মনে হয় আর্টিফিশিয়াল, যে 100% ওভারল্যাপ কিন্তু হওয়ার কথা না হয়তোবা, কারণ হচ্ছে মেথডটা তো পুরা ট্রিতেই সামান্য সামান্য চেঞ্জ করার কথা এক্সপেক্টেড, বাট টিপ ডিস্টেন্স দেখা গেছে যে পুরাপুরি মিলাই ফেলছে অনেক সময় 100% এর সমান সমান করে। মানে দেখা গেছে যে বিগ টাইম হচ্ছে একেবারে 100% আসছে, আর অন্যান্য মেথড গুলো দেখা গেছে একটু সামান্য ওঠানামা করছে, কিন্তু স্টিল আমরা যদি খেয়াল করি যে সিআই এর নোবিডির একেবারে লোয়েস্ট ছিল 6%। এখানে এক্স অ্যাক্সিসটা কি রিপ্রেজেন্ট করতেছে? বিভিন্ন নোড, প্রত্যেকটা নোডের জন্য একটা নাম্বার। এক্স অ্যাক্সিস আসলে মানে 170টা ইন্টারনাল নোড, তো তো আচ্ছা, মানে এটা কন্টিনিউয়াস, এটা আসলে ক্যারাগোরি। হ্যাঁ হ্যাঁ কন্টিনিউয়াস নিয়ে নিছি আর কি। মানে প্রত্যেকটা নোডের জন্য যে কত, মানে একটা ডেট আসছে, ডেটার রেঞ্জ, সেই ডেটের রেঞ্জটা কতটুকু ওভারল্যাপ হয়েছে সেটা হচ্ছে এই পার্সেন্ট উপরে তিনটা মেথডের জন্য। তো দেখা গেছে যে লগ ডেট মাঝে মাঝে খারাপ পারফর্ম করছে এই রেঞ্জের ক্ষেত্রে, তো যেটা একটু ফ্রাস্ট্রেটিং, কারণ লগ ডেট কিন্তু লজিক্যালি ভালো পারফর্ম করার কথা, কিন্তু দেখা গেছে যে এই কনফিডেন্স ইন্টারভাল অ্যানালাইসিসে যে এলএসডি এবং টিপ ডিস্টেন্স বেশ ভালো, বিশেষ করে টিপ ডিস্টেন্সের পারফরমেন্স খুবই মানে মানে আনএক্সপেক্টেড, যে একেবারে 100% ওভারল্যাপ ম্যাচ করানো একটু হার্ড, কিন্তু অনেক সময় করছে। তবে আমরা যদি মডেলগুলোর মধ্যে কম্পেয়ার করি, যে সিআই এর নোবিডির সাথে সিআই এর বিডি আরেকটু খারাপ, তারপরে প্রত্যেকটা নোবিডি থেকে বিডি মডেলগুলো একটু খারাপ, আর সিআই এর থেকে এলএনটা একটু খারাপ মডেল, আর এলএন থেকে ইউগামটা আরো খারাপ মডেল। এটা হচ্ছে আমাদের প্যাটার্ন ছিল পুরা এক্সপেরিমেন্টের। তো একই ট্রেন্ড, যে মডেলই নিই না কেন, মাঝে মাঝে মানে ভ্যালুটা হচ্ছে 50% এর নিচে ড্রপ করছে হচ্ছে এলএনবিডির ক্ষেত্রে, এটা কিন্তু একটা খারাপ মডেল ছিল। আমাদের ওই যে বায়োলজিস্টরা বলছে যে এলএনবিডিটা সবচেয়ে খারাপ মডেল, আর ইউগামবিডিটা আমাদের এক্সপেরিমেন্টে সবচেয়ে খারাপ, কারণ এটার কনফিডেন্স ইন্টারভাল দেখা গেছে যে একেবারে 40% এর নিচে ড্রপ করছে মাঝে মাঝে, যদিও এটা লগ ডেটার জন্য। বাট আসলে ওই একটা দুইটা পার্টিকুলার নোডের ক্ষেত্রে দেখা গেছে যেটা হরিজন্টাল জিন ট্রান্সফার ব্রেক করছে,
সেটা থেকে কিন্তু আমরা ভালো পরিমাণ চেঞ্জ করছি। তো চেঞ্জ করার ফলে ওই কনফিডেন্স ইন্টারভাল কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওই পার্টিকুলার। তো যেখানে যেখানে হরিজন্টাল জিন ট্রান্সফার আছে সেখানে সেখানে এই স্পাইক গুলো আছে, কারণ আমরা তো চেঞ্জ করছি ডেট। এই কারণে হচ্ছে দেখা গেছে যে ওই কনফিডেন্স ইন্টারভালটা ম্যাচ হয় নাই ওই কেসে। তো যেখানে হরিজন্টাল জিন ট্রান্সফার বেশি সেখানে এই ওভারল্যাপটা কম। তো 95% সে যে ইনপুট ট্রি ছিল, ইনপুট ট্রিতে তো একটা কনফিডেন্স ইন্টারভাল ছিল, রাইট? ইনপুট ট্রির সাথে কম্পেয়ার করে কনফিডেন্স ইন্টারভাল আমি তাহলে এক্সপেরিমেন্টাল আমি বলতেছি ইনপুট ট্রিতে কি কোনো কনফিডেন্স ইন্টারভালে কোনো ইনফরমেশন থাকে যে এই হ্যাঁ নোটটা হ্যাঁ এত হ্যাঁ থেকে কত আমরা এটা পার্সেন্ট যেসব জায়গায় তোমরা নোডের টাইমটা চেঞ্জ করছো সেসব জায়গায় মানে কত পার্সেন্ট নোডের ক্ষেত্রে ওই চেঞ্জটা ওই ইন্টারভালের মধ্যে ছিল, জানো সেটা? আহ, আমি বুঝি নাই কোশ্চেনটা আসলে। আমি আপনাকে বোঝাতে পারি যে কি করছি আসলে। একটা পার্টিকুলার নোড ধরেন এই নোড নাম্বারটা হচ্ছে 172 নাম্বার নোডটা। তো 172 নাম্বার নোডের জন্য ডেটের আমি আপার বাউন্ড পাইছি 50 আর লোয়ার বাউন্ড পাইছি মনে করেন 35। কোথায় এটা, ইনপুটে নাকি হচ্ছে তোমার ধরেন হচ্ছে তোমাদের ইনপুটে, মেথডে? ধরেন ইনপুটে আচ্ছা। হুম হুম। এই 90% করে, কারণ হচ্ছে ধরেন এভারেজ হচ্ছে 40, তো 40 থেকে মানে 90% মানে আপ অ্যান্ড ডাউন আমরা হিসাব করছি যে আমরা আউটলায়ার গুলো বাদ দিছি। দেখা গেছে যে একটা পার্টিকুলার আউটলায়ার ছিল হচ্ছে শুধু ডেটার ভ্যালু আসছে 1, তো এটা বাদ দেওয়া উচিত ইন দ্যাট কেস। হুম হুম। তো আমরা 10% আউটলায়ার আগে ছেটে ফেলছি, তারপরে 90% হচ্ছে মিন থেকে বোথ সাইড নিছি, মানে বোথ সাইড হিসাব করে 90% ক্লোজেস্ট ভ্যালু নিছি। নিয়ে এবার ওই যে ওভারল্যাপটা পাইলাম ইনপুটের জন্য, এটার সাথে আমরা হিসাব করছি যে আউটপুটের ওভারল্যাপ কতখানি ম্যাচ করে। হুম হুম। লাইক এলএসডির ক্ষেত্রে ওই যে 35 আর হচ্ছে বলছি তো 35 আর 50, তো আমার এলএসডির ক্ষেত্রে মনে করেন 36 আর 49 আসছে, তাহলে আমরা জাস্ট হিসাব করছি যে কত পার্সেন্ট ম্যাচ হয়েছে এখানে ওভারল্যাপটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম ওইটা আর একটা স্পেসিফিক কোশ্চেন যে আহ, তোমার তো ইনপুটের 90%-এর একটা ইন্টারভাল পাচ্ছ, তোমার আউটপুটটা ইনপুটের এই কত আউট সরি আউটপুটে কত পার্সেন্ট নোডের ক্ষেত্রে ও আচ্ছা, কত পার্সেন্ট? আউটপুট এস্টিমেটটা, হ্যাঁ, কত পার্সেন্ট নোডের ক্ষেত্রে আউটপুটটা ইনপুটের 90% ইন্টারভালের মধ্যে ছিল? আচ্ছা, ওই পার্সেন্টটার হিসাব করি না, কারণ এখানে গ্রাফে প্লট করছি তো, মানে প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ, নোডের বুঝতে পারছি। ওইটা হলে যেটা দেখা যাবে যে তুমি যে তোমাদের আউটপুটটাও বেসিক্যালি বলতেছো যে বেইজিয়ানের 90% কনফিডেন্স ইন্টারভালের মধ্যে আছে। দ্যাট হ্যাঁ হ্যাঁ ওইটা আরেকটা ওয়ে অফ সেইং যে যে তুমি হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ড্রাস্টিক চেঞ্জ করো নাই। হ্যাঁ, ওইটা হচ্ছে এটা আমরা ট্যাবুলেট করতে পারি, টেবিল আকারে দেখাইলে ওইভাবে দেখাইতে পারতাম যে আসলে এই হুম হুম। ওভারল্যাপটা 90% এর হচ্ছে 90% নোডের ক্ষেত্রে 90% ওভারল্যাপ ম্যাচ হয়েছে, তো ওটা আমরা বলতে Right. পারতাম। তো আমরা এই গ্রাফটা দিয়ে হচ্ছে ফুল পিকচারটা দেখানোর চেষ্টা করছি যে কি রকম ভাবে ওঠানামা করছে জিনিসগুলো এই আর কি। ওইটার সামারি হইতে পারতো আপনি যেটা বলতেছেন, যে সামারি হইতে Right. পারতো যে কত পার্সেন্টের ক্ষেত্রে ওইটা হয় আর কি, এই আর কি। ওকে, তো এগুলো আমি আর এক্সপ্লেইন করতে যাচ্ছি না, একদম সেম প্যাটার্ন পাইছি 90 আর 95 এ, তো এটা আমি বাদও দিতে পারি আসলে। তো এখানে মোটামুটি হয়ে গেছে, আমরা এখন ডিসকাশনে আসতে পারি। তো ফাইনালি বলতে পারি যে একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ছিল, সেটা হচ্ছে যে ইনপুট যে বেইজিয়ান মডেলগুলো ছিল একটা ট্রিও সবগুলো হরিজন্টাল জিন ট্রান্সফার কনস্ট্রেন্ট স্যাটিসফাই করছে এরকম ছিল না। তো আমাদের যে মেথডটা সকল ক্ষেত্রেই দেখা গেছে যে একটা ভ্যালিড সলিউশন অবটেইন করছে। এটা একটা বিগ অ্যাচিভমেন্ট ছিল আমাদের, যে যেহেতু আমাদের টোটাল হচ্ছে 6000 ইনপুট, 6000 ইনপুটেই কিন্তু হচ্ছে মানে হরিজন্টাল জিন ট্রান্সফার ফুললি স্যাটিসফাই করে এরকম ছিল না, কিন্তু আমাদের যে 6000 আউটপুট সেই 6000 মানে 6000 না আসলে 18000 আউটপুট তিনটা মেথড হিসাব করি, তো 18000 আউটপুটের সবগুলাই হচ্ছে সব হরিজন্টাল জিন ট্রান্সফার কনস্ট্যান্ট সাকসেসফুলি স্যাটিসফাই করছিল। আর হচ্ছে আমরা দেখাইছি যে আমরা খুব বেশি চেঞ্জ করি নাই, এই খুব বেশি চেঞ্জটা আমরা বিভিন্ন প্যারামিটারের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। আর যদি মেথড গুলোর মধ্যে কম্পেয়ার করি তাহলে বলবো যে টিপ ডিস্টেন্স আসলে ভালো পারফর্ম করছে ওভারঅল। আর যদি শুধুমাত্র লগ রেশিও হিসাব চিন্তা করি তাহলে লগ ডেট নেওয়া যেতে পারে, যদিও এটা কোশ্চেনেবল।
মানে লগ ডেটের হচ্ছে মানে তাহলে স্টার্টিং পয়েন্ট হচ্ছে টিপ ডিস্টেন্স সলিউশন থেকে শুরু করতে হবে। এইটাই হচ্ছে আমাদের এখনো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট রয়েছে এই মডেলের, যে আমরা লগ ডেটের ইনিশিয়াল যে সলিউশনটা এটা কোথা থেকে শুরু করব। এটা যদি আমরা এলএসডি থেকে শুরু করি অথবা টিপ ডিস্টেন্স থেকে শুরু করি তাহলে ভিন্ন ভিন্ন সলিউশন পাই। তো লগ ডেট আসলে একটা হিউজ ইমপ্রুভমেন্টের জায়গা রয়ে গেছে আমাদের এই পুরো রিসার্চটার। তো লগ ডেট নিয়ে আমরা এখনো কাজ করতেছি, আর আশা করি এই পেপারটা আমরা দ্রুত সাবমিট করতে পারবো আর কি ইন ফিউচার। তো সবাইকে ধন্যবাদ আমার মানে সময় দেওয়ার জন্য এবং কষ্ট করে আমার এই প্রেজেন্টেশনটা দেখার জন্য। ধন্যবাদ। Thank you, দাদা। আমি আপাতত রেকর্ডটা বন্ধ